যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাড়ি ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা, মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত, যখন লোকজন পোস্টার পেত তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টার দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে, কারণ তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হই নাই রাসেল ভাই, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। মোটামুটি ওই বাড়িগুলোতে বাড়িতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেই দিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরা প্যান্ডেল সব উড়িয়ে দিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গিয়েছে। ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসে যাই না, তিনি বলছেন নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা, মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক তারাতেই সে মিনিটের মধ্যে ভিজে যেত, এরকম অবস্থা কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি। 1-2 বার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে ওখানে যদি কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি ঢিবিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গাতে নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35 উপরে বাজে, 3:30 উপরে বাজে, এত রাতে আমি কি করবো। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে উঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতে হাতের বাম পাশে
ঘরটা পশ্চিম দিকে ছিল। তো ঢুকতেই সেই বাড়ির যে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি, আসলে এই লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন, সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের দরজাটা আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর এক মিনিটও দাঁড়া থাকতে পারে নাই। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর ডেড বডিটা পড়ে আছে। সে এক দৌড়ে বাড়ির যায়। ওই বাড়ির আশেপাশে যে ঘরগুলো ছিল সবগুলোতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না যায়। যে তাহলে পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ির থেকেই বেরিয়ে আসেন। যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভেতরে একটা মানুষ পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি পড়ে আছে। কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পাস পেলেন না আর কি। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে। বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো? অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আছে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক বৃষ্টিতে ভিজি, আর যাই হোক আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট, চিকন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম, এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়াই গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে। আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হায় হায়, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো। এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দোয়া পড়ছে, এত সূরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু। তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো। সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সে একই ঘর। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো, আর যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাপড়ের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না।
এই এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বেরোতে তার বের হওয়ার পর 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সে ঢিবির কাছে যান। সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছে, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টিচ্ছন্ন দিনে, মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না এই বাড়ি থেকে, কবরটা দিয়ে তারপরে চলে যান। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ওই ডেড বডিটা তখন বলেছিল যে কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড়বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে এখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নেই, ডেড বডিটা হাতে নেই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম একটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভিতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে, এরপর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ওই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলা আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মদ টদ খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘোরাতে থাকে, তার শরীরে প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে এখানে যে বাড়িটা ছিল, বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে ঢোকেন। বলে যে কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে। বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। উনি বললো যে তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাত্রেবেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার এখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি, মানে ওই জায়গায় দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাস্তা। কিন্তু যে বাড়িতে তার এত রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটা আর সেখানে নেই। একজন লোক, তার নামও কিছুক্ষণ পর অবশ্যই বলবো, তো উনি একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা জায়গা উনি কিনে নেন। সনাতন ধর্মাবলম্বীরা ওনার কাছে এই জায়গাটা বিক্রি করে ওনারা অন্য জায়গায় চলে যান আর কি। তো উনি যখন ওই জায়গাতে মানে বাড়ি তৈরি করবেন, ওখানে বেশ কিছু জায়গা ছিল, মানে কিছু ছিল আর কি, ছোট একটা কুয়া ছিল, বিভিন্ন বিষয়গুলো ছিল। তো উনি ওই সবগুলো ভেঙে ফেলে ওখানে নতুন করে একটা বিল্ডিং করবেন বলে এরকম একটু মনস্থির করেন। তো উনি যখন সবকিছু ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উনি বারবার মানে স্বপ্ন দেখছিলেন যে কেউ ওনাকে এটা করতে নিষেধ করছে। তো উনি যেহেতু একজন এডুকেটেড লোক, উনি ওই স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামান নেই। তো অনেকবার দেখার পরে উনি এগুলো কাউকে বলেনও নেই, উনি এগুলো মাথাও ঘামান নেই। উনি ওনার গতিতে ওনার বাসা কাজ তৈরি করার কাজগুলো উনি চালিয়ে গিয়েছিলেন আর কি। তো যথারীতি বাসা কাজ যখন শেষ, সপরিবারে যখন উনি ওখানে ওঠেন, তো ওঠার পর সেখানে কয়েকদিনের পরেই ওনার স্ত্রী স্বপ্নে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে থাকেন। তখন এই বিষয়গুলো ওনার হাজবেন্ডকে উনি বলেন যে আমাকে স্বপ্নে কে যেন এখানে থাকতে মানা করে। এই বিষয়গুলো যখন ওনার হাজবেন্ডকে বলেন, তখন বললেন স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে ভয় পাওয়ার বা মাথা ঘামানোর কিছু নাই, এগুলা কিছু না। এগুলো ওনার স্ত্রীকে সান্ত্বনা দেন। তো যখন প্রায় ধরেন যে বাসার ওঠার প্রায় 1 মাসের কাছাকাছি, তখন নতুন করে কিছু ঘটনা ঘটা শুরু করে।
ওনারা রাতের বেলা ফিল করা শুরু করেন যে কে যেন ওই ঘরের মধ্যে মানে ঠিক ফ্লোরে মানে হাঁটু ভেঙে বসে আছে, মাথাটা ঠিক হাঁটুর পাশে মানে সাথে রাখা, এবং কান্নাকাটি করছে। তো যখনই লাইট দেন তখনই কিছু দেখা যায় না। আবার এটাও ফিল করেন যে বিভিন্ন রুমের মধ্যে যিনি কারা যেন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা ওনারা ফিল করেন। বাট কিন্তু ওখানে যখন যায় খোঁজাখুঁজি করেন সেখানে ওনারা কিছুই দেখেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে প্রথমে মনে করেছিলেন যে এগুলো হয়তো বা কোনো ভুল, মনের ভুল বা এরকম কিছু, এটাই মনে করেছিলেন। তো হঠাৎ একদিন ওনার 3 সন্তানের মধ্যে বড় সন্তান নিখোঁজ হয়ে যান, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক এই ঘটনাটা আসলে ওই যে 88 যে বন্যা, তার ঠিক আগের দিককার ঘটনা আর কি। এটা আমাকে এক্সাক্ট তারিখ মানে সনটা বলতে পারেন নাই, কিন্তু বলেছে যে এটা 88 ওই বন্যার আগের ঘটনা আর কি ওই এলাকার। কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক মাইকিং করা হয়, অনেক মানে খোঁজাখুঁজি করা হয়, কোথাও তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়, একদম নিরুদ্দেশ হওয়ার মতো আর কি। অনেক ওঝা, তান্ত্রিক, কবিরাজের কাছে গিয়েছেন যে কোথায় আছে, জানা যায় কিনা, ফিরে আনা যায় কিনা। তারা কিছুই বলতে পারে, উনি কি হারিয়ে গেছে, জীবিত আছে না মৃত আছে, জিনে নিয়ে গেছে, এই টাইপের কোনো কথা কেউ বলতে পারে নাই। একদিন খুব একজন পরহেজগার ব্যক্তির সাথে ওনার খবর পান, তো তাকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এটা আসলে ওইভাবে এটা হচ্ছিল কি, ওই এলাকায় তাবলিগ জামাতের মানে একটা আসছিল আর কি। তো ওখানে একজন খুব পরহেজগার লোক আসছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি একটা নির্দিষ্ট রিচুয়াল করেন। রিচুয়াল করার পরে বলতেছে যে আপনার ছেলেকে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বলে যে ওনার বাসায় একটা পরিত্যক্ত চুলা, যেখানে রান্না হয় না, পরিত্যক্ত চুলা। তো উনি কিছু ছাই আনতে বলেন, ছাইয়ের মধ্যে একটা বেল দিয়ে চুলার মধ্যে রেখে দেন। তখন বলেন এই চুলায় কেউ রান্না করবেন না কখনো। একটা সময় যখনই এই বেলটা মানে ব্লাস্ট হবে, বিকট শব্দে যখন ফেটে যাবে, তখন আপনি আপনার ছেলেকে ফেরত পেয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার যে রান্না হয় না, কিভাবে বেলটা ফেটে যাবে একা একাই, আর সাথে সাথে ছেলেকেও পাওয়া যাবে। তো উনি এটা বলে উনি চলে যান। এই ঘটনার 7 থেকে 8 দিন পর হঠাৎ গভীর রাত্রে বিকট শব্দে ওই রান্নাঘরের ওই পরিত্যক্ত চুলার ওখান থেকে একটা আওয়াজ আসে। সবাই ওখানে গিয়ে দেখেন ওই বেলটা ফেটে গেছে, এবং উঠানের একটা কিনারে ওনার বড় ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওনার ছেলেকে সব পেয়ে খুব খুশি, অজ্ঞান অবস্থায়, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়। ছেলেটা কয়েকদিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান যখন ফেরে তখন সে কাউকে চিনতে পারে, একদম বদ্ধ উন্মাদ। তাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কিছুতেই তার এই পাগলামি সারেনি। তারপরে কি ঘটনা হয় রাসেল ভাই, তার ওই ঠিক বড় ছেলে ঠিক মেজো ছেলে যায়। বড় ছেলেকে পাওয়ার পর দিন থেকে মেজো ছেলে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি পরে খুঁজে পাওয়া যায় না। তারপরে ওই তখন কিন্তু ওই তাবলিগ জামাতে ওনারা কিন্তু ওই মসজিদে চলে গিয়েছিলেন আর কি, অনেক দূর চলে গিয়েছিলেন। উনি অনেক কষ্টে খুঁজে ওই হুজুরকে পেয়েছিলেন আর কি। তখন উনি ওইখান থেকে বলে দিয়েছিলেন যে তোমার ছেলে তোমার এলাকায় একটা এলাকা, ওই পাশেই একটা এলাকা, এবং জায়গার নামও বলে দিয়েছিলেন যে ওইখানে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির আছে। তো ওই মন্দিরের দরজা বন্ধ, তুমি ওই মন্দিরে গিয়ে খোঁজ করো, ওখানে গেলে তোমার ছেলেকে পেয়ে যাবে। তখন ওই ছেলেকে সত্যি ওইখানে খুঁজতে খুঁজতে ওই মন্দিরটা পান, জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায়। তো ওইখানে গিয়ে যখন দরজাটা বন্ধ ছিল, এবং অনেক দিন আগে দরজা বন্ধ করা, কেউ মনে খোলেই নেই, 20-30 বছরের মধ্যে ওইটা এমন অবস্থা। যখন এটা খোলেন দেখে যে ওর মধ্যে ওনার ওই সন্তানটা আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ওইখান থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে নিয়ে আসার পরে ওই ছেলে যখন সেন্স ফেরে, তখন সেও একদম বদ্ধ উন্মাদ। অনেক ট্রিটমেন্ট করার পরেও তাকে সুস্থ করা যায়নি। এরপরে তার ছোট ছেলে একদিন রাতের বেলা, মানে গভীর রাত্রে আর কি, হঠাৎ উঠানে, ওনাদের বাড়ির উঠানে মনে হলো যে কয়েকজন লোক কিছু কথা বলছে আর কি। তো চিন্তা করলো এত রাত্রেবেলা আমাদের বাড়ির উঠানে কে আসলো। মানে দরজা খুলে বাইরে যান, দেখে কেউ নাই, কিন্তু কি যেন একটা মনে হয় মাছের মতো কি যেন লাফাচ্ছে, তাজা কিছু লাফাচ্ছে। ওনারা তাড়াতাড়ি ওখানে কাছে দেন, না সেটা মাছ নয়, মানে একটা কাটা হাত, মানুষের একটা কাটা হাত সেখানে, মানে সদ্য মনে হয় কেটে ফেলেছে, মানে তাজা হাত এরকম লাফাচ্ছে আর কি। তো এটা দেখে ওনারা খুবই ভয় পান, এবং ওনারা ওনাদের ছোট ছেলের রুম থেকে একটা গোঙানির আওয়াজ শব্দ মানে পান।
তো ওনারা দ্রুত যখন ছোট ছেলের রুমের ওদিকে যাচ্ছিলেন তখন দেখেন ছোট ছেলের দরজার বাইরে কিছু কাটা আঙ্গুল পড়ে আছে। ওনারা দেখে তো আরো ভয় পান, তাড়াতাড়ি যখন ওনার ছেলের রুমে ঢোকেন তখন দেখেন ওনার ছেলের হাত থেকে ওনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং ওই আঙ্গুলগুলা কেটে কেটে সারা ঘরে ছড়িয়ে রাখা হয়েছে। তো ওনার ছেলেকে ওনারা মৃত অবস্থায় পান। এরপরে ওনারা মানে তার 3 সন্তানের মধ্যে 3 সন্তানই মারা যান। এরপরে আর একটা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে ইচ্ছা করেন যে আসলে কেন এটা হচ্ছে। তখন জানা যায় যে আসলে রাসেল ভাই ওই যে পরিত্যক্ত একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে এক সপরিবারে একটা জিন বসবাস করত। ওনারা যখন ওই কুয়াটা ঢেকে ফেলেছিলেন তখন ওই জিনও বলেছিল ওখানে তাদের নাবালক 2টা সন্তান ছিল, এই সন্তানরা ওখানে মারা গেছে। এই প্রতিশোধ হিসাবেই তারা এই কাজটি করেছেন। তখন বলে তারা যেন এখান থেকে চলে যায়। তখন হ্যাঁ তারা চলে গিয়েছিল, কিন্তু বলছে যে তাদের এই 2 সন্তান কখনোই ভালো হবে না। তো রাসেল ভাই এই মহিষডাঙ্গা গ্রামে ওই লোকটার নাম হলো নীলু মেম্বার এবং ওনার 2 সন্তান, ওনার একজন নাম জাফর। আজও কিন্তু ওনারা পাগল, যারা ওখানে যদি গিয়ে দেখতে চান আজও ওই 2 সন্তান পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। হচ্ছে যে আমার এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে পলাশ। ওদের বাড়ির কাহিনী, ওর পূর্বপুরুষ আর কি, ওর দাদা সে সময়কার দাদার ভাই ছিল আর কি। তো ওদের ওখানে যে নদীর পাড়টা আছে সে জায়গাটা আসলে খুবই আর কি একটা অংশ আছে আর কি। জায়গাটা হচ্ছে আপনার খুবই মানুষের কাছে খুব নোটোরিয়াস। মানুষ বলে যে জায়গাটাতে দিনে দুপুরে অনেক আজে বাজে জিনিস দেখা যায়। তো ওর দাদা যে ছিল সে আসলে এই ব্যাপারটা ঠিক মতো আর কি, দাদার ভাই দাদা যে আর কি, সেই জিনিসটাকে একদম মানে ইগনোর করতো। উনি এই ধরনের জিনিস কখনো ভয় পেত না এবং কখনো এগুলো নিয়ে মাথা ঘামাতো না। তো উনি যখন তখন বাইরে যেত, ঘুরতো ফিরতো, ওনার মতো উনি কাজ করে বেড়াতো আর কি। তা একদিন ওর দাদার ভাই আর কি ওই দুপুরবেলা আর কি ঘোরাঘুরি করেছে। তো ওইখানে একটা আপনার ওদের ওখানে একটা মন্দির ছিল আর কি। তো ওই মন্দিরের পাশে একটা আম গাছ ছিল আর কি। তো সেই আম গাছে আর কি আপনার কেউ নর্মালি আম ধরে থাকতো, কেউ ওইটা পারতো না আর কি। আম ধরে ওখানে পড়ে গেলেও কেউ ওখান থেকে আম কুড়াতো না আর কি। তো দাদার ভাই ছিল, উনি এগুলো নিয়ে আর কি খুব একটা কেয়ার করে না। উনি ওদিকে গেছে, ওনাকে ওনার পাশের বন্ধুরা বলছে যে যদি তুমি ওখান থেকে আম নিতে পারিস তাহলে মনে করবো যে তুই কিছু একটা আর কি, তোর ভেতরে আসলে সাহস আছে। তো বলছে যেটা কি, আমি আম নিবো, এটা কোনো ব্যাপার না, আমি আম নিয়ে আসবো এবং খাবো, তোরাও খাবি যদি চাস। তো ওদের সাথে কথা বলে উনি ওখান থেকে নিচে আম নিয়েছে, বেশ অনেকগুলো কোড়ায় নিয়েছে। নেওয়ার পরে উনি আসার পর তাদের বন্ধুদেরকে দেখছে, দেখ আমি আম নিয়ে আসছি। তো ওর বন্ধুরা কেউই খেতে চায়নি সে আম, ঠিক আছে, বলে যে না এটা খেলে সমস্যা হবে, আমাদের একটা অনর্থ হবে, এটা আমরা খাবো না। তো উনি বলতো না খেলে নাই। তো উনি কি করে, ওই আমগুলো সাথে করে নিয়ে উনি হেঁটে যায় এবং উনি তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক টাস্ক, এরকম একটা সময়, প্রায় এরকম একটা সময়তে উনি সেই নদীর ওই একটা অংশে যে উনি দাঁড়ায় উনি দেখে যে ওনার সাথে আমগুলো আছে, ওইটাকে রেখে একটা ওখানে বসে উনি ওই ডাস্কের মধ্যেই কাটে, কেটে ওনার সাথে ছোট ছুরি ছিল, আম খায়। আম খেয়ে উনি ওই পানিতে নামে আর কি। তো পানিতে যেখানে উনি নেমে গোসল করছে, 2টা ডুব দেয়, ডুব দিয়ে উঠে উনি তাকায় দেখে ঠিক যে ওই নদীর পাড়ে যেখানে উনি আমগুলো রাখছে আর কি, ওনার সাথে গামছা বা কিছু ছিল সেটাতে ফেটে, ওই পাশে একটা ক্ষেত ছিল নল খাগড়ার মতো আর কি। সেখান থেকে কিছু একটা ক্রল করে বের হয়েছে, লাইক উবু হয়ে, বাট ইটস নট লাইক ক্রোকোডাইলের মতো না, কুমিরের মতো না, লাইক মানুষের মতোই। অনেকটা আপনার যদি মানে বর্ণনাতে বলা যায়, ওনার বর্ণনা অনুযায়ী যে আমরা লর্ড অফ দ্য রিং এ যে গলমকে দেখছি, ইটস লাইক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, ইটস লাইক গলম টাইপের কিছু একটা। হ্যাঁ, এরকম একটা বিভৎস আসছে। হ্যাঁ, এরকম শুকনা, ওইরকম শুকনা হাড় জিজিরা টাইপের ওরকম আসছে। এসে ওনার ওই আমের যেইটা ওইটার পাশে বসে ওনার দিকে তাকায় আছে এবং চোখগুলা বলতেছে যে লাল লাল বড়, এই যে সূর্য ডুবে যাচ্ছে এই আলোতে আরোই লাগতেছে। এবং উনি খেয়াল করলো উনি 2টা ডুব দিছে, এর মধ্যে সূর্য অনেকটাই পড়ে গেছে, আলো প্রায় নাই, মানে একদম লাস্টের রক্তিমাবাটা পানিতে পড়তেছে। তো উনি বেশ একটু ভয় পায় তখন। তো উনি যখন মানে কিছুক্ষণ ভয় পেয়ে স্থির হয়ে থেকে উনি উঠে আসে পানির থেকে আস্তে আস্তে, এসে উনি দেখতেছে ওই জিনিসটা ওখানে আছে কিনা। তো উনি যখন নাকি ওখানে পৌঁছায়, ওইটা এক লাফ দিয়ে ওই নলখাগড়ার মধ্যে আবার চলে যায়। আচ্ছা, তো যাওয়ার পরে উনি যখন আমগুলাকে তুলে নিচ্ছে, ওনাকে বলছে যে ভালো করলি না, ফল খুব খারাপ, এরকম একটা শব্দ উনি পাচ্ছে নলখাগড়ার ভিতর দিয়ে। তো উনি শুনে নাই, উনি ওটা নিয়ে আসছে। তো উনি যখন এসে বাসার কাছাকাছি চলে আসতেছে, অন্ধকার, এর মধ্যে উনি দেখতেছে ওনার নাকের কাছে ভিজা ভিজা লাগতেছে। তো
তো উনি হাত দিয়ে নাকের এখান থেকে দেখতেছে ভিজা ভিজা। উনি মনে করছে ওনার সর্দি হয়েছে, গামছা দিয়ে মুছতেছে এবং দেখতেছে বেশ মানে ভালো ভিজে যাচ্ছে। কি ব্যাপার, এরকম এত সর্দি কি একবারে হয় নাকি? বাসার কাছে যখন আসে তখন ওর মাথা চক্কর দিচ্ছে আর কি, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রায়। তো বাসার মধ্যে ওনার যে দাদার ছিলেন, উনি গেট খুলেই বলতেছে, মানে যে বাতি উঁচা করে বলতেছে, চিৎকার দিয়ে উঠছে, কি হয়েছে? ওনার নাক দিয়ে রক্ত পড়তেছে সমানে। তো ওনাকে নিয়ে আসছে ভেতরে নিয়ে এসে ওই নাকটা মুছাইছে এবং তখনই বাসার মানুষজনই করছে যে ওখান থেকে গ্রাম থেকে, এবং সেই সময় তো বেশ অনেক আগের সময়, এত রাতে ডাক্তার কবিরাজ তো কিছু নাই, তো খুঁজে কোন ওই গ্রামের একজন কবিরাজ কে রাখছে, উনি কবিরাজ গ্রাম ওঝা। কারণ ওরা যেহেতু আপনার সনাতন ধর্ম অবলম্বী ছিল এবং তাদের ওঝারেই আর কি তারা ডেকে নিয়ে আসতো আর কি। তো ওঝা বা ওনাদের যে যারা এই রিচুয়াল গুলো করে আর কি, তো উনি এসে কবিরাজ ওনাকে দেখে বলতেছে যে তার তো আসলে সমস্যাটা শারীরিক না, এটা শারীরিক ঘটানো হয়েছে। সে যখন ওনার সাথে কিছু আছে নাকি, তখন বলতেছে যে এর সাথে কত আপনার আম নিয়ে আসছে সে, বলে এই আম তো সে এমন জায়গা থেকে আনছে যেটা আনা তার উচিত ছিল না, এই আমের পাহারাদার ছিল। আচ্ছা হ্যাঁ, আমের পাহারাদার ছিল। ওই গাছটাও সেখানকার মানে একটা স্পেশালি আর কি, স্পেশাল ওই জায়গা। তো সেখান থেকে নিয়ে আসছে, জানি না কোত্থেকে আনছে, বাট তাকেই ভালো দিতে। এর মধ্যে উনি কিন্তু সেন্সলেস, ওনার কিন্তু সেন্স নাই, ইজ লাইক কোমার মধ্যে আর কি তখনকার ইসে। বলতেছে এইটা আসলে শহরে নিয়ে চিকিৎসা করলেও ঠিক হবে না, একে আপনারা ঝাড়ফুঁক করার মানে আমার আরো ভালো পণ্ডিত নিয়ে আসেন। আর এরকম যদি আপনাদের না হয় তাহলে আপনারা দেখেন অন্য কাউকে পারেন কিনা। আমি যতটুকু জানি যে সে কোনো একটা জায়গার মানে কোনো একটা প্রহরিয়ালা একটা গাছ, সেটার থেকে সেটার ফল নিয়ে আসছে সে, এবং আপনারা এই ফলগুলো ফেরত দিয়ে আসার ব্যবস্থা করেন। তার তো হুঁশ নেই, কোত্থেকে আনছে খুঁজে বের করেন। তো ওনার যে দাদা সে ঠিক করে যে তার ছোট ভাইয়ের এরকম হয়েছে, এটা কিছু একটা করা দরকার। তো উনি রাত্রেবেলা আর কি খুব টেন্সড হয়ে আর কি বাসার মধ্যে বসে থাকেন ওই গেটের কাছে আর কি। তো বলে যে কি করবে শহরে, ওনার চিন্তা যে পরদিন যে বড় কোনো পণ্ডিতকে নিয়ে আসবে বা সামথিং, এর মধ্যে কার কাছ থেকে খোঁজ নিবে যে কি ঘটনা। এবং ওই ওঝা বলে গেছে যে এটা যদি ফেরত না দেয় সবারই ক্ষতি হবে, আরো ক্ষতি হবে। তো উনি যখন বাসার বাইরে বসে আছেন, ওই কবিরাজ চলে গেছে, বাসার ভেতরে উনি বসে আছেন বাইরে বারান্দার মতো উঠানে। তো চিন্তা করতেছেন কি, এর মধ্যে দেখতেছেন যে ঘরের মধ্যে ওই যে ঘরটার মধ্যে কেমন একটা শব্দ আসতেছে আর কি ওখান থেকে। তো উনি হঠাৎ করে উনি দেখে যে ওই ঘরের মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে আর কি, সামথিং লাইক একটা শ্যাডো টাইপের। তো উনি করে কি, দৌড় দিয়ে ওখান থেকে একটা ওনাদের ছিল মানে হেরিকেন টাইপের একটা কিছু নিয়ে ঘরে ঢুকে দেখে যে ঘর থেকে খুব দৌড়ে যেমন ইঁদুর বের হয়ে যায় সেরকম কিছু একটা কিন্তু বড় সাইজের, উনি যে ঢুকছে ওখান থেকে শট করে বের হয়ে গেছে। এবং উনি যখন ভেতরে ঢুকে দেখে যে ওই ওনার যে ভাই ছিলেন তার জিহ্বা বের হয়ে আছে এবং মানে গলগলা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে হি ইজ ডেড। মানে উনি বুঝতে পারে যে মারা গেছে। এবং উনি তখন মানে পরীক্ষা করে যতটুকু বুঝতে পারে বাসার মধ্যে খুবই হয়ে যায়। পরদিন সকালবেলা উনি খবর নেন এবং এটার খবর শুনে ওর বন্ধুরা এসে বলে যে কি হয়েছে আর কি, যে এরকম ব্যাপার স্যাপার, যে ওর মানে মারা গেল এসে। তখন বন্ধুরা বলতেছে যে আমরা না করছিলাম ওকে ওখান থেকে আম নিয়ে আসতে, ও কিন্তু ওখান থেকে আম আনছিল, এনে খাইছে এবং আমরা ভয় কেউ আম খাইনি ওখানে। এবং এই সময়তেই ওনাদের ওখানে একজন ছিল আর কি, মানে একজন হুজুর ছিলেন আর কি, ওখানে থাকতেন আর কি। তো তিনি এগুলো ঘটনা শুনে ওনার ওই দাদার পরামর্শ দেয় যে তোমরা যেটা নিয়ে আসছো যেখান থেকে জিনিসটা সেখানে রেখে আসো। আচ্ছা, এটা হয়তো বিভিন্ন জিনিসের একটা থাকতে পারে, এই জিনিসগুলো তোমরা এরকম রেখো না, ঠিক আছে? এটা শোনার পর ওনার মনে হয় ওর দাদার যে পরামর্শটা হয়তো ঠিক না, তখন ওরা যে ওই আমগুলো আবার গাছের কাছে রেখে চলে আসে যাতে তাদের ক্ষতি না হয়। ওকে, এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে রাসেল ভাই, আমরা কিন্তু অনেক সময় শুনি যে গার্ডেড থিং লাইক ল্যাপ্রিকনস প্রপার্টি বিদেশেও শোনা যায়। হ্যাঁ, এরকম কিছু জিনিস কিন্তু থাকে। এই যে জিন প্রসঙ্গটা আসতেছে, জিন দিয়ে গার্ড করা অনেক জিনিস থাকে, ঠিক আছে? এটা আসলে আমরা সত্যি এটা অনেকেই কিন্তু বোঝে না। এটা ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা। উনি একদিন রাতের বেলা ওনার বাসায় উনি যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি আর সবকিছু আমি বলবো। রাতের বেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছেন আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। তো যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন
কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন। এত রাত্রে তো আসলে ওদেরকে আর পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করব। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। তো ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করবো। তো অন্ধকারের মধ্যে যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন, কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়, সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্সড করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল না, এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, এজন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য, ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও মানে ওনার সঙ্গে বলে না। এটা আমার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর খোঁড়া শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা খুঁড়ি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। সে ছেলেটাও খুব সম্মতিসূচক উত্তর দেয় যে হ্যাঁ সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে ওনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা মানে তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং মানে অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা খুঁড়ে ফেলেছে। মানে লম্বায় একটা মানে স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সেই কবরটা। তখন যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, উনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর খুঁড়লা কেন। তখন ওই ছেলেটিও তার সাথে কথা বলে কয়েকটা কথা, তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রতি উত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে। ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে। তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে। তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে, উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে। কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায়, মনে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়, থেমে এসে ইশারা করে দেখে যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন, দেখলেন যে যেই লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে
আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটা বলছে, আপনাকে এখানে আসতে কে বলেছে? আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই, কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে, বাঁশের মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছেন। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছি যে দুইজন লোক ওই বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তোমরা বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিয়েছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে রাসেল ভাই উনি যখন উনি যখন যেটা বলেছেন আর কি, পরবর্তীতে ওনার লোকদের কাছে এসে দেখলো যে টিকটিকি ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে, ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসলেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলে যে আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময়ে বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল, সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি, লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যে ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো দেখছি উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে। এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটির মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল, সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওরা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর খুঁড়েছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে উনি লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন, উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন?
বলছে যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে আর শোয়ানো যায় নাই। এই কথাই উনি জাস্ট বললেন, বলতে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল, দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে এসেছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে উনি খুবই বিরক্তি মানে অনুভব করেন যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করার অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকোশেড নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে ওখানে বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন, তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিল? উনি বলে যে কই অবাক কাণ্ড, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসার কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে। যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, এখনো সেটা আছে। তো উনি ওই বাঁশঝাড় তন্ন ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তবে রাসেল ভাই উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না। স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, আমি রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নাই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সে এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা রেগুলার ফেস সবার মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না, এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি, কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। তো একটু ডিফারেন্ট টাইপের ফেস, ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক কোনাগুনি হতো, মাসওয়ারা হতো, আমল নিয়ে কথাবার্তা হতো, কিংবা আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেইগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে।
তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এই এলাকার সবগুলা বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়ালি একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। ওনার নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত নাম মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক উনি নর্মাল 8 রমজান 8ম রমজানের সময় আছেন ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেশ আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, আর অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে এরকম অবস্থা, যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই অতটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। এটা উনি চিন্তা করলো যে আমি কাছে যেয়ে বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে সাথে বিড়াল হয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ফর্ম নিয়ে ওখান থেকে বের হয়ে গেল। ও মাই গড, এটা খুব একটা উনি বললো যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় নাই, বলে যে আমার সাথে ঘটনা, উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদে খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই, এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্টে এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না।
তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়। স্বাভাবিক অবস্থায় ছিল সবকিছু, স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে এই রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায় না, আর কোনোদিন দেখা যায় না। না। আচ্ছা, কিন্তু 23rd রমজান 15 দিন পর 23শে রমজানের দিন সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা, মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। মানে ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলা মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? সেটাই তো। আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে পড়ে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। মানে আচ্ছা, আঙ্গুলগুলা এখন আর মানে একদম প্রুফ করার মতো আর কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন। এখন উনি বলতে পারছে না যে আমি যা দেখছি সেটা আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে আমার উনি আর কখনো ওনাদের কখনো দেখেন না, আর কোনো টিফিন ক্যারিয়ারও আসে না। রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। তো আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম। সেটাই, যেটা ভালো ছিল সেটা চলছিল। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নর্মাল থিং, এটা নর্মাল না। আমি একদম। জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। সময় সে আমাকে রিকোয়েস্ট করে যে তাদের বাসায় একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটটাতে কেউ ভাড়াটিয়া থাকতে পারে না। আচ্ছা, এবং তারা যে কয়বারই ভাড়া দিয়েছে এবং তারা নিজেরা কিছু বলেনি ভাড়াটিয়াদেরকে যে এখানে কিরকম কিছু ঘটে বা সামথিং লাইক দ্যাট। ভাড়াটিয়ারা নিজের অন্য আশেপাশের যে উপর নিচের ফ্ল্যাটের থেকেও কোনো ইনফরমেশন পায়নি, বাট তারা উঠেছে, দেখা গেছে 2 মাস থেকে তাড়াতাড়ি চলে গেছে। And it's not because of the environment খারাপ না, বাসা এনভায়রনমেন্ট মানে আশেপাশের যে এলাকার এনভায়রনমেন্ট ভালো, একটু আপনার একটু আর কোয়াইট এরিয়া, হ্যাঁ, মানে মানুষজন কম আশেপাশে, মানে আপনি বুঝতে পারছেন ঢাকা শহরের কিছু অঞ্চল এখনো কোয়াইট আছে, এরকম একটা জায়গা। সো এলাকাটা কোয়াইট এবং সবকিছুই মোটামুটি বেরোলে কনভিনিয়েন্ট শহর, বাট এরকম। আমি ওর কাছে শুনে বলেছি যে হ্যাঁ এরকম তো আমি শুনেছি অনেক জায়গায় এরকম থাকতেই পারে, মানে খালি বাসা ভৌতিক ব্যাপার। তো অনেকবার রিকোয়েস্ট করার পর একদিন আমার সময় হলো আর কি, এরকম রাত 8-9টার সময় আমি একটু সময় পেলাম যাওয়ার জন্য। তো ওই সময়টা এরকম বৃষ্টিরই ছিল আর কি। তো এনিওয়েজ, আমি যখন ওর ওখানে যাই, ওর সাথে কন্ট্যাক্ট করি যে আমি তোমার বাসায় আসবো, আমার সময় বেশি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা আমি থাকতে পারবো আর কি। তো সে রাজি হলো, তো আমি ওখানে গেলাম বাইক নিয়ে। সো যাওয়ার পথে কিন্তু রাসেল ভাই লাইক নর্মাল রাস্তা বা সামথিং এরকম কিছু হয়নি, বাট একটা আশ্চর্য ব্যাপার, ঝড়ো হাওয়াটা শুরু হলো তার বাসায় ঠিক পৌঁছানোর আগেই। আচ্ছা, হঠাৎ করে মনে হলো যে একটা দমকা বাতাস, এটা একটা ব্যারিয়ার বলা যেতে হ্যাঁ পারে। কাইন্ড অফ লাইক মানে দমকা একটা হাওয়া, মানে লাইক তখন আমি ভাবলাম Something is trying to stop you, এরকম টাইপের কিছু একটা। আমি ভাবলাম যে একটা ঝড়ো হাওয়া হতেই পারে, বৃষ্টির সিজন, ঝড়ের সিজন, বৈশাখের সিজন। তো আমি কিছু না মনে করে গেলাম, ওকে কল করলাম, ওর কল কানেক্ট হচ্ছে না বারবার। তো বারবার বলছে যে নাম্বার বিজি, টুট করে শব্দ করে এঙ্গেজ ফোন দিয়ে কেটে যায়। কয়েকবারের পর ও কানেক্ট হলো, বলা যায় ভাইয়া আমি তো ওয়েট করতেছি আপনার জন্য। আমি বললাম আমি তোমার বাসার নিচে, আসো তুমি। তো আসলো, এসে আমাকে নিয়ে গেল। তো ফ্ল্যাটটাও এলিকুয়েন্টলি বললাম না আসলে যে কোন ফ্ল্যাটে আর কি, যাই হোক আমাকে ফ্ল্যাটে নিয়ে গেল। তো আমার কাছে না আসল ভাই, আই ডোন্ট নো ইফ আমি আগের থেকে শোনার কারণে কিনা বাসাটা সম্বন্ধে আমার বেশ খারাপ লাগছিল প্রথম। মানে ইউ আর নট ফিলিং গুড, হ্যাঁ। সেটা কি আপনার মানে কনসিয়াসলি আপনি মানে কনসিয়াসলি কাইন্ড অফ না, আমি মানে উঠছি কেমন খারাপ লাগছে আমাকে, সিঁড়ি বেয়ে উঠছি, মানে আই এম নট ফিলিং গুড। বাড়িতে কোনো লিফট নাই, সিঁড়িওয়ালা বাসা, কেমন খারাপ ফিল করা। তা আমি আসলাম একটা ফ্ল্যাট, খুব যখন ফ্ল্যাটটার সামনে দাঁড়ালাম খুব খারাপ ফিল করা শুরু করলাম, মানে কোনো ভালো ফিল না, মানে কেমন যেন একটা অস্বস্তিকর ফিলিং, লাইক না আসলে ভালো হতো, কেন আসছি,
ভাল লাগতেছে না বা টাইম ওয়েস্ট। কিন্তু এই মানে তখন কি আপনি জাস্ট এই ফিলিং গুলো হচ্ছিল, মানে কি আপনি কি আপনার মধ্যে ছিলেন নাকি? আমি লাইক আমার মধ্যেই ছিলাম, আমি কনসিয়াসলি নরমালি ছিলাম এবং আমি ফিল করতেছি যে ভাল লাগতেছে না, সামথিং লাইক দ্যাট, আই শুডন্ট বি হিয়ার, এরকম দেখে। তো ও বললো যে, এবং আমি ঘামছি, খুব গরম ঘামছি, তো ও বললো যে ভাইয়া আপনি কি ফ্ল্যাটে ঢুকবেন? তো ও দেখলাম যে ও ঢোকার প্রতি, যদিও নিজেদের ফ্ল্যাট, তার নিজের ঢোকার খুব একটা আগ্রহ তার নাই ভেতরে। তারপরে সে ফ্ল্যাটটা খুললো, তালাটা খোলার পর একটা মানে যেমন আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলে যেরকম একটা ব্যাপার স্যাপার সেরকম তো থাকি, একটা গন্ধ আসতেছে। তো যখন ফ্ল্যাটে ঢুকলাম রাসেল ভাই, বাইরে কিন্তু গরম। আপনি দেখবেন যে এই বৈশাখ মাসে কিন্তু বেশ গরম থাকে, যেমন আমাদের কয়েকদিন আগে দাবদাহ হচ্ছিল, এরকম না হলেও বেশ গরম, কিন্তু রুমটার ভেতরেই কিন্তু বেশ একটা ঠান্ডা একটা পরিবেশ। আচ্ছা, মানে বেশ কোল্ড, মানে আপনার মনে হচ্ছে যে আপনি টেম্পারেচার ফিল করতে পারতেছেন, যে নর্মাল থেকে একটা লাইক এয়ার কন্ডিশন রুমে ঢুকলে যেরকম, সেরকম একটা ডিফারেন্স। আমি একটু মানে অবাক হলাম ভিতরে ঢুকে, যে হঠাৎ করে এখান থেকে এয়ার কন্ডিশন নাই, কিচ্ছু নাই, এবং জানলাগুলো যে খুব একটা খোলা তা না, একটা জানলা একটু খোলা ছিল পাশ থেকেই। তো আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর বললাম লাইট নেই, বলতেছে না ভাইয়া সরি লাইট নাই, আপনি বসেন আমি চার্জ লাইট নিয়ে আসি, আর আপনি তো আসছেন এক্সপিরিয়েন্স করতে। তো আমার তখন একটা জিনিস সন্দেহ হলো, নরমাল কিন্তু না মানে, এবং আমার কিন্তু তখন একটা সন্দেহ হয়েছে রাসেল ভাই, যে এটা হতে পারে একটা প্রি প্ল্যান কিছু, আমাকে ভয় দেখানো বা এরকম এরকম অনেক কিন্তু দু একজন মানুষ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তা আমি ওইটা মনে করে নিয়ে মনে মনে হাসলাম, বললাম যাও তুমি লাইট নিয়ে আসো, আমি আছি এখানে, চার্জার নিয়ে আসো। তা আমি ঢুকলাম, তো ঢোকার পর আমি যেটা করছি রাসেল ভাই, ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিছি। সো দেয়ার আর টু রিজনস, যে একটা যে দরজাটা খোলা রাখি, অনেক সময় কেউ ভয় দেখানোর চেষ্টা করলে চালাকি করে কেউ ভিতরে ঢুকতে পারে, আর একটা জিনিস হচ্ছে কেউ যাতে বেরোয় যেতে না পারে। হ্যাঁ, এই দুটা জিনিস আমি মানে মনিটর করার জন্য আমি দরজাটা লাগাই দিছি। আমি মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ওটা জ্বালাইছি, জ্বালা আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশের রুমটা গেছি, দেখতেছি কি কি আছে। আচ্ছা, এবং আমি খুব কনসাসলি চেষ্টা করতেছি যে কেউ লুকা আছে কিনা বাসার মধ্যে, ভয় দেখানোর জন্য এরকম। আমি কিন্তু আলটিমেটলি ওদের যে দুইটা বেডরুম, দুইটা বাথরুম, বারান্দা, সব জায়গায় গেছি রাসেল ভাই, এবং আমার লাইট মেরে কিছু কাউকে পাইনি, মানে ইটস লাইক এমটি হাউস। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, যখন এটা এখন আমার গুজবাম্প হয়, আমি যখন বাথরুমের দরজা খুলতেছি তখন আমার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। এখন এটা এমন হতে পারে যে আমার নিজের ভেতরের ফিলিংস, একটা এমটি বাড়ি, এটা সম্বন্ধে কথা শুনছি, আই ডোন্ট নো, বাট আই ফেল্ট লাইক দেয়ার ইজ সামথিং। উনি কি একাই থাকেন এরকম কিছু না, মানে আরো ফ্যামিলি মেম্বার? পুরো ফ্যামিলি আছে উপরে ফ্ল্যাটে, তাদের নিজের বাড়ি আর কি। মানে আপনি ফিল করছিলেন যে মানে কেউ নাই, এমটি হাউস এরকম কিছু, কিন্তু বাড়িটা কিন্তু একটা মানে এমনি বাসা, সেখানে মানুষ থাকে ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটটাতে অ্যাবান্ডন্ড কোনো কিছু না, ওই ফ্ল্যাটটাতে কোনো কারণে মানে ভৌতিক কিছু কার্যকলাপ হয়, এবং এটা আমি বলবো আপনাকে পরে যে কি হয়। সো আমি যখন দেখলাম যে আমার মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে কেউ আছে, এরকম মনে হচ্ছিল, খুললাম দেখি কেউ নেই, জাস্ট লাইক নর্মাল থিং। আমি আবার পুরো বাসাটাকে চেক ইন করে আমি আপনার ওই ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম ওখানে, ও কিন্তু তখনও আসছে না। এর মধ্যে আমার কাছে মনে হলো পাশের রুমে খসখস খসখস শব্দ হচ্ছে, মানে লাইক সামবডি ইজ ইন দেয়ার। আমি খুব দ্রুত পাশের রুমে গেলাম, দেখলাম যে কেউ নাই এখানে। মনে হলো তারপরে যে আপনার যে সিঁড়ি ঘরে যে মানে যেখান থেকে আসার কথা, ওখানে কেউ আসতেছে সিঁড়ি দিয়ে। তা আমি ভাবলাম যে ও আসতেছে লাইট নিয়ে। সো অবভিয়াসলি আমি দরজার কাছে আসলাম, এসে আমি দাঁড়ায় আছি। তো মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ উঠলো, উঠে ঠিক ওই যে ল্যান্ডিং এ আসলো, কিন্তু দরজা আর নক হচ্ছে না। তা আমি ওখানে পিপল ছিল, পিপল দিয়ে তাকালাম, আপছে অন্ধকার, কেন সামনেও লাইট নেই, কাউকে দেখা যাচ্ছে না, ইটস লাইক নোবডি ইজ ইন দেয়ার। কিন্তু আমি স্পষ্ট শুনছি সিঁড়ি দিয়ে কেউ নামছে। আমি ভাবলাম যে মোস্ট প্রবাবলি হয়তো আমি ভুল শুনছি বা কিছু। একটু পর আবার শব্দ হলো, ও আসলো, ও এসে লাইটটা দিল, লাইট নিয়ে ঢুকলো, একটা চার্জার লাইট, এলইডি লাইট, এলইডি দিয়ে বললো যে আপনি কি আপনার সাথে থাকবো? আমি বলছি না, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ থাকি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাবো। কিছু দেখছেন? আমি বলছি না, কিছু দেখিনি। আমি লাইটটা দিয়ে চলে গেল, এবং ও যখন লাইটটা দিয়ে চলে গেছে, উপরে উঠে গেছে আসল ভাই, তখনই আমি শব্দ পাচ্ছি পেছনের রুমে দাঁতে বাড়ি খায় না মানুষের, মানে জোরে জোরে টক এরকম সামথিং লাইক দ্যাট। এবং মানে জিনিসটা বেশ ভয়াবহ টাইপের শব্দ, অবশ্যই ভয়াবহ, মানে আপনার শুনলে হঠাৎ করে একা মানে খুব অস্বস্তি লাগবে। এবং আমি কিছুক্ষণ ফ্রিজ হয়েছিলাম দরজার সামনে, তারপর আমি তাড়াতাড়ি হেঁটে ওই যেখান থেকে আসছে শব্দটা ওখানে গেছি। আচ্ছা, ওখানে গিয়ে দেখি রুমের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ওইখান থেকে ওই রুম থেকে কিন্তু দাঁতে বাড়ি খাওয়ার স্পষ্ট হচ্ছিল, শব্দ হচ্ছিল। এন্ড রাইট অ্যাওয়ে তখন হলো কি, ধুম করে ওই যে মেন যে দরজাটা, ওখানে কেউ কিল মারলো, আচ্ছা, একটা ধাক্কা দিল জোরে। আমি সাথে সাথে আসছি বাইরে, এসে গেটের সামনে আসলাম, মানে ওই যে পিপল দিয়ে তাকাচ্ছি, কেউ নাই। আমি দরজাটা খুলে ফেলছি, আবার খুলে ফেলার পরে দেখলাম যে বাইরে মানে ঝড় শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, লাইক ঝড় হচ্ছে বাইরে। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু
এমন একটা স্টেয়ার কেস, ওইখানে কোনো কিছু উড়ে এসে বাড়ি খাবে এরকম কিচ্ছু নাই, কিছু নাই। আচ্ছা। নাথিং ইজ দেয়ার দ্যাট ক্যান মেক দ্য সাউন্ড, এরকম করে হয়েছে। তারপর আমি দাঁড়ায় থাকলাম গেটের কাছে কিছুক্ষণ, কাজ আমি অলরেডি একটু অস্বস্তি ফিল করা শুরু করছি, কাজ আমি একলা এবং ঝড় হচ্ছে বাইরে এবং আই ওয়াজ নট ফিলিং গুড ইদার। তো একটু পরে দেখি ও নেমে আসছে আবার, এসে বলতেছে যে কি ভাইয়া কিছু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কিভাবে, এখানে একা একা থাকবেন, বা মানে ও জিনিসটাই কথা। আমি বললাম যে আমি একটু আগে একটা জিনিস হয়েছে, তোমার এখানে কে যেন নক করছে ধুম করে। তো বলতেছে ভাইয়া দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আচ্ছা। যে এই বাসাটায় প্রায় এরকম নক হয়, নট নেসেসারিলি এখন ঝড় হয়েছে এরকম না, এরকম নক হয়। এবং ওদের বাসার যে ওই যে কাজের মেয়ে থাকতো, এই কাজের মেয়ে প্রায় ধরে যেত, তার মৃগির মতো, তার ছিল না, তার কোনো সিজার ছিল না, বাট তার দাঁতে দাঁত লেগে পড়ে যেত ওখানে। আচ্ছা। এবং প্রায় মানুষ শুনতো ওখানে কেউ দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে এরকম শব্দ হয়। তারপরে শব্দ পেত যে কোনো বাচ্চা যদি মানে দৌড় দিয়ে যায়, হামাগুড়ি দেয়, এরকম শব্দ হয় বাস ফ্ল্যাটটার ভিতরে। আচ্ছা। আমি বললাম যে ইজ দেয়ার এনি রিজন যে তোমাদের এখানে কোনো কিছু অতীতের ঘটনা ঘটছে কিনা, ফ্ল্যাটটা দেখে তো মনে হচ্ছে না খুব বেশি পুরানো। তো বলতেছে না যে ফ্ল্যাটটা খুব বেশি দিনের পুরানো, বাট এই ফ্ল্যাটে এই সমস্যাগুলো শুরু হয়েছে আমাদের এখানে একজন জ্যোতিষ থাকতো। আচ্ছা। এই জ্যোতিষ এখানে আসার পর থেকেই উনি যখন চলে গেল, ওনার সাথে ভাড়া নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। বলে উনি চলে যাওয়ার পর থেকে এই ধরনের শব্দগুলা এখানে আপনার আমাদের এখানে হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়। তো উনি মোস্ট প্রবাবলি এরকম কিছু চিকিৎসা করতেন আর কি, যে মানুষ পজেসড মানুষ টানুষের এগুলা। আমি বললাম যে দেখো আমি তো যা বুঝলাম তোমাদের এখানে হয়তো কিছু থাকতে পারে, সো হোয়াট ইউ ডু ইজ লাইক তোমরা কোনো একজন ভালো মানে ধর্মীয় ইমাম টিমাম এনে বাসাটাকে বন্ধ করে দাও। বলছে যে এরকম আসলে সবাই তো ধরে না ভাড়া দেয়, এবং আমার বাসার মানুষরা এত বেশি কনসাস না এই ব্যাপারে, বাট এই প্রবলেম গুলো হয় ভাড়াটিয়ারা যে থাকে না, এটাই কিন্তু কারণ। এবং তারা কিন্তু বলে না ভাড়াটিয়ারা এসে যে এখানে ভৌতিক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর ওর যেহেতু এটা একটা সোর্স অফ ইনকাম, এই কারণে আমি এইসব ব্যাপারগুলো আরো একটু এড়াই গেলাম আর কি, সব ব্যাপারগুলো। রাসেল ভাই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আসলে ওই বাসা থেকে ফেরার পথে কিন্তু রাসেল ভাই আই ফেল্ট ভেরি ব্যাড, মানে আমার খুব খারাপ লাগছিল, কারণ লাইক আই হ্যাড এ ফিলিং দ্যাট কিছু একটা আমাকে ফলো করে আসছে এরকম লাগছিল। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। এখন যে স্টোরিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, স্টোরিটা আসলে অসমাপ্ত, বিকজ সেটা এখনো রানিং অবস্থাতেই আছে। যাই হোক, স্টোরিটা হচ্ছে আমাকে বলেছিল রাহুল নামে আমার একটা ভাই। তো এটা হচ্ছে ওর নানু বাড়ির এলাকার একটি স্টোরি। সেটা হচ্ছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের অ্যাফেয়ার ছিল। তো অনেকদিন ধরে রিলেশনটা চলছিল, যে কোনো একটা কারণে ওদের ব্রেক আপ হয়ে যায়। দেন কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেল করে, নানাভাবে ব্ল্যাকমেল করে, এবং ছেলেটা নানাভাবে টাকা চাচ্ছিল, মেয়েটা এভাবে কন্টিনিউ টাকা দিচ্ছিল। তো কোনো একটা টাইমে মেয়েটা আসলে আর পারেনি। হ্যাঁ, আর পারেনি। তখন মেয়েটি বাধ্য হয় তার ফ্যামিলিকে জানাতে। তো মেয়েটি নানুকে জানায়। মেয়েটির নানু আসলে নিজে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে কিনা এটা ভেবে মেয়েটির নানু মেয়েটির মাকে জানায়, বাট মেয়েটির বাবাকে জানানো হয় না, কারণ মেয়েটির বাবা আসলে খুবই রাগী বা মেয়ের উপর টর্চার করবে এটা ভেবে বলে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা কেস করবে, না ইয়ে করবে। তো হঠাৎ করে আবার কেন তাদের মানে ডিসিশন পাল্টে যায়, আই ডোন্ট নো। বাট তারা করে কি, কোন একটা হুজুর বা কবিরাজের কাছে যায়। সেটা হচ্ছে আমাদের এলাকার একটু বাহিরে মধুখালী নামক জায়গাতে। তো আসলে উনি অনেক আগে থেকে এইসবের সঙ্গে ইনভলভ, ওই হুজুরটা। তো তারা যখন যায়, মেয়েটার নানু ডিটেলসটা ওই হুজুরকে বলে। হুজুর ফার্স্ট টাইম বলে যে না, আসলে এরকম কিছু আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমি তদবির করে দেখতে পারি। তদবির করবার পরও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন মেয়েটির নানু ডিসাইড করে যে মানে ছেলেটিকে মেরে ফেলবে। কিভাবে মারবে? ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল আসুন, এবং আসার সময় অবশ্যই একটা কাফনের কাপড় নিয়ে আসবেন। তো সেটাই করা হয়, এবং যখন কাফনের কাপড় আনা হয় তখন দেখা যায় যে ওই হুজুরটা আগে থেকে একটা ডল অর্থাৎ পুতুল বানিয়ে রেখেছে ছোট্ট করে, এবং ওই পুতুলটাকে ঠিক ওই কাফনের কাপড়ের মধ্যে মানুষ মারা গেলে যেরকম ইয়ে করা হয়, তো ওইভাবে পেঁচিয়ে একটা মানুষ মারা গেলে যেভাবে জানাজা করা হয় সেম ওভাবেই করছে। তো জানাজা করবার পর ওনাদেরকে বলে দিয়েছিল যে আপনারা কিন্তু অবশ্যই এই পুতুলটা যেটা করবেন সেটা হচ্ছে জোড়া কবরের মাঝে, অর্থাৎ দুপাশে দুটো কবর থাকবে, মাঝখানে এই পুতুলটা যে কেউ পুঁতে দিয়ে আসবে। আচ্ছা। তো
কে যাবে, হ্যাঁ তারা নিয়ে আসলো। তবে হ্যাঁ হুজুর এটাও বলে দিয়েছিল যে পুতবে অবশ্যই কেউ মানে ওটা পুঁতে রেখে আসার সময় অবশ্যই কেউ যদি ডাক দেয় সেজন্য কথা না বলে, তাহলে তার প্রবলেম হবে। তো ওরা বাসায় চলে আসে। দেন মেয়েটার একটা চাচা ছিল, উনি খুবই পরহেজগার টাইপের ছিলেন। উনি আসলে ওই দিন রাতে একটা ওয়াজ মাহফিল শেষ করে উনি বাসায় আসছিলেন। তো উনি যখন দরজার সামনে আসলেন, ওনাদের বাসার সামনে এসে যখন ডোরের কাছে আসলেন, ঠিক ওই টাইমটাতে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে একটা শ্যাডো আকৃতির, সেটা আপনার মাথায় শিং আছে। তা উনি দেখে ভয় তো পেলেনি অবশ্যই, কিন্তু তারপরও যেহেতু অনেক কিছু, উনি একজন পরহেজগার মানুষ ছিলেন, উনি নিজের প্রোটেক্টে উনি নিজেই করে নিলেন। তো উনি ভিতরে ঢুকলেন এবং মেয়েটার নানু ওনার কাছে বললেন যে এই ঘটনা। মেয়েটার মাও আসছিল এবং দুজনেই বললো যে একটা পুতুল দেব, এটা তোমাকে রেখে আসতে হবে, হুজুর যেভাবে বলেছিল কবরের মাঝে। তো উনি বারবার জিজ্ঞাসা করছিল যে কেন কেন কেন। তো উনি আসলে বলছিল না, শুধু এতটুকুই মেয়েটার আম্মা এবং মেয়েটার নানু এতটুকুই বলছিল, ডিটেলসটা আমি তোমাকে পরে বলবো, বাট এখন যেটা বলছি সেটা করো, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলের হবে। তো উনি আর বেশি কথা জিজ্ঞাসা করেনি, কারণ যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিল, আবার উনিও বলেছিল পরে বলবে। তো ওনাদের একটা কথা ওনারা মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে যে ওনাকে বলতে ভুলে গিয়েছিলেন যে এটা রেখে আসবার সময় অবশ্যই কেউ ডাকলে কথা বলবা না এবং জোড়া কবরের মাঝে রেখে আসবা, এটা বলতে ভুলে গিয়েছিলেন। উনি যান এবং ওনাদের বাড়ি থেকে একটু দূরেই কবরস্থান ছিল, উনি সেখানে যান এবং উনি জোড়া কবরের মাঝে না রেখে ওটাকে আপনার একটা লাশের একটা কবরের বুকের উপর ওই পুতুলটা দিতে চান। ওই টাইমে উনি যখন হাতটা দিয়ে মাটি ইয়ে করবেন, পুতুলের থেকে হাতটা সরাবেন, ওই টাইমে উনি অনুভব করেন ওনার হাতটা ভেজা ভেজা। তো উনি যেটা করেন তখন হচ্ছে উনি মানে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যান। কেন ভেজা ভেজা? মানে কাদা যুক্ত মাটি হলে যেরকম হয়, মানে কাদা হাতে লাগলে যেরকম হয় ওরকম। তো উনি হঠাৎ করে উঠে যেটা দেখলেন যে ওনার হাত ভরা, মানে মাটি তো এমনিতে লেগে আছে, বাট কেমন যেন আঠালো আঠালো, রক্ত রক্ত। তো উনি ভালো করে যখন মোবাইলটা জ্বালিয়ে দেখেন, উনি দেখেন যে ওনার হাত ভরা রক্ত। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। উনি দেখেন যে পুতুলটা কাফন জড়ানো ছিল এবং পুতুল থেকে রক্ত বের হচ্ছে। উনি অদ্ভুত ব্যাপার। উনি ঠিক ওই টাইমটাতে ওই পুতুলটাকে তোলেন, তোলার পর উনি দেখতে পান যে পুরো কাফন ধরে টপ টপ করে রক্ত পড়ছে। উনি প্রচন্ড ভয় পান, উনি ওখান থেকে দৌড়ে চলে আসেন ওটা উপরে রেখে। এবং কিছু দূর যাবার পর কেউ একজন জিজ্ঞাসা করে যে এই কোথায় গিয়েছিলি, এভাবে দৌড়াচ্ছিস কেন? তখন উনি ওনাকে বলে দিতে চায় যে এই ঘটনা। দেন ঠিক ওই টাইমটাতে উনি আর কোনো কথাই বলতে পারে না, উনি একদম বদ্ধ উন্মাদ এরকম হয়ে গেছে। তো উনি এখনো আছেন, এখনো উনি ঠিক এভাবেই আছেন। দেন যেটা হয়, মেয়েটার নানু এবং মেয়েটার মা এই ঘটনা জানার পর ওই হুজুরের কাছে যান এবং হুজুরকে যখন ডিটেলসটা বলেন, হুজুর বলে যে এটা তো এখন খুব বড় রকম একটা পর্যায়ে চলে গিয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম এই করতে, আপনারা ওনাকে করেননি। এখন এটা করতে হলে শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ওই যে ডলটা ওখানে রেখে দিয়ে আসা হয়েছে, ওই পুতুলটা ওনার নিজেকে উঠাতে হবে। তো এবং ওই পুতুলটা উঠিয়ে ওনার নিজেকে উঠাতে হবে এবং ওই পুতুলটা যে কোনো একটা পুকুরে ফেলে দিয়ে আসতে হবে এবং ওই পুকুরের আশপাশ দিয়ে 40 দিন কেউ চলাফেরা করতে পারবে না, মানে পুকুরে গোসল করতে পারবে না। তো ঠিক তাই এখন ওনাকে যে নিয়ে যাবে, উনি তো মানে প্রচন্ড চিৎকার, শুধু কান্নাকাটি করে, কোনো কথা বলতে পারে না। তো ওনার সবাই মিলে গিয়ে ওনার হাতটা ধরেই, উনি তো আর আসলে তখন ওখানে যেতেই চাচ্ছিল না, ওনাকে জোর করে ধরে নিয়ে দুজনে ওনার হাত ধরে যেভাবেই হোক ওই পুতুলটা ওনার হাত দিয়েই তোলেন এবং তোলার পর ওই ডলটা মানে ওনাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরে ফেলে দেন। এবং ফেলে দেওয়ার পর এখন ওই পুকুরের পানি মানে নীল বর্ণ ধারণ করেছে, আমি যতটুকু জানি। স্টোরিটা এখন পর্যন্ত নীল বর্ণ ধারণ করেছে। স্টোরিটা এখন এভাবেই রানিং আছে। আমি জানি না যে পরবর্তীতে কি হবে, যদি হয় তাহলে, যদি তেমন কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এর পার্শ্ববর্তী গ্রামটার নাম হলো পাঁচচর। তো এইখানে একটা বাড়ি আছে, সে বাড়িটির নাম হচ্ছে ভূতের বাড়ি।
তো দাদি আমাদেরকে যে ঘটনাটা বললেন সে ঘটনাটা সত্য বলে প্রতীয়মান। বিষয়টি হচ্ছে ওই গ্রামে এক বয়স্ক মহিলা থাকতেন, তার দুটো ছেলে। একটা ছেলের বয়স ছিল 30-32, আরেকটা ছেলের বয়স ছিল 20-22। তো তারা দুইজনে একদিন দুই ভাই মিলে রাতের বেলা মাছ মারতে গিয়েছে। পাশে নদী ছিল, নদীতে, এটা আমাদের ওইখানে সবাই যায় বা যা একটা নর্মাল প্র্যাকটিস রাতের বেলায় মাছ ধরতে যাওয়া। তো দুই ভাই মিলে মাছ গেছে। বড় ভাই নৌকায় যাচ্ছেন আর কি, দুই ভাই নৌকাতে, সাথে জাল আছে। বড় ভাই নৌকা বাইতেছেন আর ছোট ভাই জাল দিয়ে মানে বিভিন্ন জায়গায় মাছের জন্য জাল ফেলছেন। তো হঠাৎ করে একটু আধারি আধারি ভাব এর মধ্যে দেখলো যে হঠাৎ করে ছপাত করে একটা শব্দ হলো। বড় ভাই দেখলেন যে কিছু বোঝার আগেই একটা মানে কি বলে তার ছোট ভাইয়ের আদলে আরেকটা লোক নৌকার সামনে উঠে ওই জালটা ধরে মানে তার দিকে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে তখনই উনি বুঝতে পেরেছেন যে ঘটনা কি সেটা হয়েছে, কারণ উনি কিছু জানতেন। আচ্ছা, মানে ওই বড় ভাই এই ধরনের মানে কি বলে যেহেতু রাতে মাছ ধরেন এবং উনি কিছু বিষয় তার মায়ের কাছ থেকে বা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উনি শিখে রেখেছিলেন। তো উনি সাথে সাথে তার সাথে যে গামছাটা ছিল কোমরে, সেই গামছাটা বের করে নৌকাতে অনেক সময় ওই যে মাছ টাছ ধরতে গেলে চাল টালও নিয়ে যেত, বেশি না, অল্প 1 কেজি 1.5 কেজি চাল এরকম কোথাও কিছু একটা ছিল। উনি সাথে সাথে কয়েকটা চাল কিছু মন্ত্রতন্ত্র পড়ে গামছার এক কোনায় বেঁধে ফেলে দিয়েছেন। বেঁধে ফেলেছেন তখন ওই যে ছোট ভাইকে যে ফেলে দিয়ে যে জিন বা ভূত যে নৌকাতে উঠেছে সে তখন নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে বলে যে তুই আমাকে ছেড়ে দে। তখন বড় ভাই বলছেন যে আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ মাকে আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ তুমি আমার ভাইটাকে শেষ করে দিয়েছো। তো এটা বলার পরে বলছে তুই আমাকে ছাড়বি না? বললো না আমি ছাড়বো না। বলছে আজকে আর মাছ পাইবো না, চলো বাড়িতে চলে যাই। চলে গেছে, গিয়ে তার মাকে ইয়েতে করে মা জেগে উঠেছে, ভাইদেরকে রিসিভ করেছে, দুই ভাইকে রিসিভ করেছে, থাকা খাওয়ার ব্যবস্থা আগেই মা রেডি ছিল যে ওরা রাত্রে আসবে, ভোর রাত্রে মাছ মেরে চলে আসবে। কিন্তু অন্যদিনের চেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। মা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি চলে আসলা, তো চলে আসলি কি ব্যাপার? বললো না শরীর ভালো লাগছে না, তাছাড়া মাছ পাওয়া যাচ্ছে না, চলে আসছে। বড় ভাই জবাব দিল। ছোট ভাই কোনো কথা বলছে না যে অ্যাকচুয়ালি ওই ভূতের বেশ ধরে যে এসে এখন যেতে পারছে, যাকে আটকে ফেলেছে। জি। তো এটা হওয়ার পরে ও ছোট ভাই রুমে চলে গেছে বা ঘরের ভিতরে চলে গেছে। বড় ভাই তার মাকে একান্তে ডেকে বলেছে, মা আমি তোমাকে এই গামছাটা দিলাম, এইটা কোনোদিন কোথায় রেখেছো এটা ওকে বলবা না, এবং ও যদি কোনোদিন গামছাটা চায় তখন কোনো অবস্থাতে গামছাটা ওকে দিবা না। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হলো দিন যায় মাসে যায়, ছোট ভাইকে বিয়ে করানো হয়েছে, তার ঘরে সন্তানাদিও আসছে। এর হঠাৎ প্রায় 20-25 বছর পার হয়ে গেছে। এর মধ্যে বড় ভাই একদিন বিশেষ কাজে বাড়ির বাইরে 3-4 দিনের জন্য গিয়েছে। কিন্তু এই সুযোগে ছোট ভাই করেছে কি, তার মায়ের কাছে এসে বললো যে মা আমাকে না ওই গামছাটা একটু দাও তো, আমি আজকে একটু মাছ মারতে যাব, ওই গামছাটা লাগবে। মিয়া ভাই তো নাই, তো মিয়া ভাইকে ছাড়া যেহেতু মাছ মারতে যাচ্ছে ওই গামছাটা আমার একটু লাগবে। তো মা দেখছে যে 20-25 বছর হয়ে গেছে, ও সন্তানাদি আছে, ও দুনিয়ার অত কিছু খেয়াল করে নাই, তা করে গামছাটা দিয়ে দিয়েছে। যেই গামছাটা দিয়ে দিয়েছে সেই গামছাটা নিয়ে বাড়ির থেকে সে বের হয়ে গেছে, আর তার কোনো খোঁজ নাই। 3 দিন পরে তার বড় ভাই ফেরত আসছে, এসে মা ফেরত আসার পরই মা আগেই গিয়ে বলেছে যে শোন, এই যে তোর ছোট ভাই যে এই যে চলে গেছে আর তো কোনো খবর পাচ্ছে না। বললো যে কিভাবে গেছে? বললো যে আমাকে বললো গামছাটা দিতে, মাছ ধরতে যাবে, যেহেতু তুই বাড়িতে নেই এই জন্য গামছাটা থাকলে ওর জন্য সুবিধা হয়। তো বললো যে মা, তখন বড় ভাই চিৎকার দিয়ে ওঠে, বললো যে মা তুমি কি করেছে, তো সর্বনাশ করে ফেলছো। বললো যে কেন? তখন সবিস্তারে সব ঘটনা খুলে বললো যে ওই দিন ওইভাবে আমরা মাছ মারতে যাই, ছোট ভাইকে নদীতে ফেলে দিয়ে ভূত বা জিন যাই হোক সে ওই ছোট ভাইয়ের মানে বেশ ধরে আমাকে মানে কি বলে মারতে আসার আগে আমি ওকে বুঝে ফেলি এবং ওকে আমি আটকে ফেলি, এবং তোমাকে আমি সেই গামছাটা রাখতে দিই, এবং এই ঘটনা
তারপরে যাক এটার সবাই এটা নিয়ে মানে বাড়িতে কান্নাকাটি, অনেক হইচই, অনেক কিছু। পরবর্তীতে যেটা আমরা আমার দাদির মুখে শুনলাম, দাদিকে বললাম যে দাদি ওই ভূতের বাচ্চা টাচ্চা গুলি কোথায় আছে? বললো ওরা ওইভাবে আছে, ওইভাবে বড় হয়েছে, ওদেরকে সবাই ভূতের বাচ্চা বলে। এবং তার ছোট ভাই বিয়ে করার পরে তাদের 2টা ছেলে সন্তান হয়েছিল, তো তাদেরকে সবাই ভূতের ছেলে হিসাবে জানে। এবং তার মিসেসও অনেকদিন বেঁচে ছিল, তাদেরকেও ভূতের মিসেস বলতো। এবং ওটা নামই হয়ে গিয়েছিল যে ভূতের বাড়ি। আচ্ছা, এখনো সেই বাড়িটি আছে। সবচেয়ে মজার বিষয়টা যে বাড়িটি এখনো আছে, ভূতের বাড়ি। আচ্ছা, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম নাম পাঁচচর, শিবচর উপজেলায়, ওটা ভূতের বাড়ি হিসাবে সবাই জানে। যদিও ঘটনাটি প্রায় আজ থেকে 80-90 বছর আগের ঘটনা, কিন্তু বংশ পরম্পরায় তাদেরকে সবাই ভূতের বাড়ি হিসাবে বলে। আমি এই ধরনের অতি প্রাকৃত ঘটনা তখন ছোটবেলায় তো খুব ভালো লাগতো, দাদির মুখে শুনতাম। পরবর্তীতে যখন আমরা নিজেরা বড় হলাম এবং অনেক কিছু ধর্মীয় রীতিনীতি চর্চা করলাম, যেটাতে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যে জিন আছে, বা যেটার মধ্যে ভালো মন্দ, যেটা খারাপ সেটাই শয়তানের রূপ ধারণ করে বা মানুষের ক্ষতি করে, আর যেটা ভালো সেটা তারা বিভিন্ন মসজিদে বা ইসে মাদ্রাসায় থাকে এবং মানুষের ক্ষতি করে না। ওকে। ঘটনাটা ঘটছে আমার সাথে 2006 সালে এবং 2011 সালে। যাই হোক, 1999 সালের দিকে যখন আমার বয়স প্রায় 6 কি 7 বছরের মতো, তখন আমি, আমার আম্মা, আমার ভাইয়া এবং আমার বড় আপু মিলে আমাদের গ্রামের পাশে একটা গ্রামে যাই একটা প্রবলেমের জন্য, একটা কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পরে আমার আম্মা সেই কবিরাজের কাছ থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার পরে যখন আমরা বাসায় ব্যাক করতেছি, ঠিক সেই সময়ই কবিরাজটা হঠাৎ করে আমাকে ডাক দিল, যেদিকে আয়। তো আমি তার কাছে গেলাম, যার পরে সে আমার হাতটা ধরলো, ধরে বসাইলো। বসার পরে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে এটা কার, এটা মানে কার ছেলে, এটা কি? তখন আম্মা বলতেছে হ্যাঁ আমার ছেলে এটা। তখন ওই কবিরাজটা আম্মুকে বলতেছে তোর ছেলেকে তুই একটু দেখে রাখিস, ঠিক আছে? তোর ছেলের পিছে একটু সমস্যা আছে, আই মিন একটু প্রবলেম হতে পারে, একটু বিপদে পড়তে পারে, একটু দেখে শুনে রাখিস। তো আম্মু জিজ্ঞেস করছে কেন হঠাৎ করে আপনি এরকম কথা বলতেছেন কেন? তখন কবিরাজটা বলতেছে তোর ছেলেকে যে যা বুঝলাম সেটা তুলার আসি, কিন্তু তার পিছনে এক রকম সমস্যা আছে। আম্মু জিজ্ঞাসা করছে কিরকম সমস্যা? তো বলছে এরকম যে তোর ছেলের পিছে এরকম মানে খারাপ কোনো কিছু, ভূত, ঠিক আছে, জিন টিন হাবি যাবি, প্লাস এরকম সাপ পোকামাকড় অনেক কিছু লেগে থাকবে, তো সেগুলো থেকে একটু কেয়ারফুল থাকলেই হবে, ঠিক আছে? যাই হোক, আম্মু এটা শোনার পরে আর এরকম বলে দিচ্ছে, কবিরাজটা বলে দিচ্ছে যখন ওই তোর ছেলেকে কোথাও যেতে দিবি কখনো একা ছাড়বি না, ঠিক আছে? কারণ একা ছাড়লে একটু প্রবলেমটা হতে পারে, একটু দেখে শুনে রাখবি, চোখে চোখে রাখবি। তো যাই হোক, আম্মা আব্বা এবং সবাই আমাকে চোখে চোখে রাখতো, কোথাও একা ছাড়তো না, স্কুলেও কখনো একা ছাড়তো না, সঙ্গে নিয়ে যাইতো, আসতো। তো যাই হোক, এটা হওয়ার পরে 2006 সালের দিকে আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক তখন বিকালের দিকে আসরের নামাজের পরে খেলতেছি, আমরা বন্ধুরা মিলে আমাদের বাড়ির পাশে একটা মাঠে খেলতেছি। তো খেলার অবস্থায় হঠাৎ করে আমার আব্বা আমাকে ডাক দিছে, আমাকে নাম ধরে ডাক দিছে যে একটু আসো, তোমার আম্মু তোমাকে ডাকতেছে, একটু বাজারে যেতে হবে, ঠিক আছে? সেটা বলে নেই, আমার আব্বা আমার দুজনে এবার পান খেতে একটু ভালোবাসতো, পান খায়, তো এই পান আর সুপারি নেশার জন্য আমাকে বাজারে পাঠাবে। তো যেহেতু খেলতেছি, ছোট ছিলাম, খেলার প্রতি একটা যোগ বেশি ছিল, তো খেলা থেকে আসলে যাইতে মন চাইতেছিল না। তারপরেও বাবা যেহেতু বলছে, অগত্যা সত্যি যেতে হয়েছে। তো বাজারে যাওয়ার জন্য আমাদের 2টা রাস্তা ছিল, একটা রাস্তা দিয়ে গেলে ওখানে সবাই যাতায়াত করে রাস্তাটা দিয়ে, ওইখান দিয়ে সবাই, আমরা নিজেরাও যাই, বাট যেহেতু খেলা আবার ফিরে এসে খেলতে হবে, আমরা ব্যাটিং এ ছিলাম, সো এই জন্য ভাবতেছি যে শর্টকাট রাস্তাটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এবং আবার খেলতে পারবো। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাজারে যেতে 5 মিনিট টাইম লাগে। তো রাস্তাটা আবার মানে খুব বেশি ভালো ছিল না, তার রাস্তার চারপাশে ঝোপঝাড়, ঠিক কচু ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা পরিত্যক্ত ডোবা রয়েছে যেখানে কেউ কোনো কাজও করে না, এটা কচুরিপানা দিয়ে একদম ভরপুর। তো আমরা সেই রাস্তা দিয়ে আমি আর আমার 2টা ফ্রেন্ড, হ্যাঁ, শিবলি এবং নাহিদ, আমরা যাচ্ছিলাম। তো বাজারে গিয়েছি, বাজার থেকে ওইগুলা কিনে নিয়ে আমরা আসতেছি। ঠিক মাগরিবের আজান হবে এই একটু আগ মুহূর্ত আর কি, মানে মাগরিবের প্রায় কাছাকাছি হয়ে গেছে, চারদিকে অন্ধকার একটু নেমে আসতেছে। ঠিক এই সময় আমরা ওই পুকুর পাড়ে ওইখান দিয়ে আমরা আসতেছি।
তো আস্তে আস্তে হঠাৎ করে আমি দেখতেছি যে ওই পুকুর পাড়টার একদম শেষ প্রান্তেও নয়, পুকুর পাড়টার একদম মাঝখানেও নয়, শেষের দিকে আর কি একটা মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতেছে আর হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতেছে। তো আমি তো সেটা দেখে একদম ঠান্ডা হয়ে আমি দাঁড়ায় আছি এবং তার দিকে তাকাই আছি অপলক দৃষ্টিতে, বাট কিছু বলতে পারতেছি না। তো আমার যে দুটা ফ্রেন্ড ছিল ওরা আমাকে রেখে একটু সামনের দিকে আগায় গেছে, বাট হঠাৎ করে যখন তারা দেখতেছি কি ব্যাপার আমি নাই তাদের সাথে, তো তার পিছনে তাকায় দেখে আমি পুকুরের দিকে ওই ডোবার দিকে মানে এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকায় আছি, কি যেন দেখতেছি। বাট আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখতেছি কিন্তু ওরা দুজনে একজনও দেখতেছে না। তো আমাকে এসে ওরা এরকম ধাক্কা দিয়ে বলতেছে, কি ব্যাপার আলী, তুই এখানে দাঁড়ায় আছিস, কি বাসায় যাবি না? পরে আমি ওদেরকে বলতেছি, দেখ তো ওই পুকুরে যে মহিলাটা একটা বাচ্চা কিনে দাঁড়ায় আছে, হ্যাঁ ওকে কি মানে তোরা কেউ চিনিস? ঠিক আছে, কারণ এরা যদি যদি আমাদের মহল্লা আমাদের এলাকার যদি কেউ হয় তাহলে আমরা চিনবো। এখন ওরা বলতেছে যে আলী তুই কি আমাদের সাথে মজা করতেছিস? কারণ ওদেরকে মাঝে মাঝে আমি একটু ভয় টয় দেখাইতাম, ঠিক আছে, একটা ভয় দেখানোর আমার একটা অভ্যাস ছিল। তো বলেছে আমার সাথে কি মজা করতেছিস, এই সন্ধ্যার সময় ভাবতেছি যে এরকম কথা বললে আমরা ভয় পাবো, সেই জন্য বলতেছিস না? তো আমি ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে হ্যাঁ আমি আসলেই দেখতেছি, বাট তোরা দেখার চেষ্টা কর, তোরা দেখতে পারবি। কিন্তু আসলে ওরা কেউ দেখতেছিল না, বাট আমি শুধু দেখতেছি। কিন্তু যেহেতু ওরা দুজন দেখতেছে না আমি দেখতেছি, তো আমার কথা তাদের কাছে কোনো মূল্য নাই, যার কারণে আমাকে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ি পাওয়ার ঠিক 20 থেকে 25 মিটার ডিস্টেন্স হবে। ঠিক এই সময় আমরা তিনজন যাইতেছি, হঠাৎ করে পিছন থেকে আমাকে একটা টোকা দিছে। আমি পিছনের দিকে যখন তাকাইছি, তাকানোর পরপরই দেখি ওই মহিলাটাই যে পুকুরে দাঁড়ায় ছিল তার বাচ্চাকে নিয়ে আমার সামনে এসে, আমি যখন ঘুরে তাকাইছি তখন আমাকে বলতেছে, তোকে আমি হাত ধরে সাথে ডাকলাম আমাকে পানি দেওয়ার জন্য, তুই আমাকে পানি দিলি না কেন? এই বলেই তার দুইটা হাত দিয়ে আমার গলা চেপে ধরছে। যখন গলাটা চেপে ধরছে আমি এতটাই ভয় পাইছি যে আমি এখন যে চিৎকার দেবো, ওদেরকে ডাকবো, বাট আমার গলা থেকে কোনো সাউন্ড বের হয়ে যাচ্ছে না, বাট আমি বুঝতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে যে আমি ওকে যে ধাক্কা দেবো প্লাস ওর হাতটা আমি টেনে ছাড়াই দেবো, কিন্তু ওর হাতটা এরকম ছিল যে এই আলোর মতো, যেরকম আলোকে দেখা যায় বাট স্পর্শ করা যায় না, আমি যখন হাতটা ছাড়াইতে নেই আমার হাতটা দুই পাশে চলে যায়, বাট ওকে আমি স্পর্শ করতে পারি না। আমি অনেক ছোটার চেষ্টা করি, এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি আমার সেন্সটা হারাই। যখন আমার সেন্সটা ফিরে পাই তখন আমি দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, পাশে আমার আম্মা বসে কান্না করতেছে। যাই হোক, আমার যখন সেন্সটা ফিরে আসে তখন আম্মা জিজ্ঞেস করে যে বাবা তোর কি হয়েছিল, তোকে শিবির নাহিদ এরকম সেন্সলেস বা অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসছে, তোর কি হয়েছিল, শরীর খারাপ? আমি তখন বলছি যে না মা, আমার তো শরীর খারাপ না, যাই হোক আমার সাথে যা যা ঘটছিল পুকুরে আমি কি দেখছি, তারপরে আমাকে পিছন থেকে টোকা দিয়ে কে কি জিজ্ঞেস করছে, যখন আমি এইগুলা বলছি, হ্যাঁ এইগুলা বলার পরে এখন আম্মা মানে এটা শুনলো। আমার পাশে আমার বাবা দাঁড়ানো ছিল, সে তো আমার উপরে অনেক রাগ, ঠিক আছে, কারণ সে তো কখনো আমাকে একা ছাড়তো না, ঠিক আছে, প্লাস এই সন্ধ্যার দিকে ওইটা খারাপ জায়গা, ওইখান দিয়ে আসলে মূলত কেউ যাতায়াত করে না, আমরা কেন গেলাম এটার জন্য। আমি তো কিছুক্ষণ আগে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার শরীরটা ভালো আছে কিনা আছে সেটা দেখার বিষয় না, আমার বাবা আমাকে মারার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যাই হোক বাবা চলে গেল, তখন আমি আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এই ঘটনাটা এখানে ঘটলো, এটার কারণটা কি? যাই হোক আম্মা বলতেছে যে ওই যে পুকুরটা দেখছিস, পুকুরটা ভালো না, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে, যেমন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ ওই সময় যে সমস্ত এলাকার মানুষগুলাকে মারা হয়েছে, সেই মানুষগুলাকে ওই পুকুরে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে ওইখানে মানে এরকম পুঁতে ফেলা হয়েছে। আর ওই মহিলাটাকে যে দেখছিস, ওই মহিলাটা অনেকের চোখেই পড়ছে, ঠিক আছে, তোর চোখে এরা শুধু পড়ছে তা নয়, ওই মহিলাটা ছিল ওই আমাদের ওই এলাকারই একটা মহিলা, হ্যাঁ সে গর্ভ অবস্থায় ছিল, কিন্তু পাকিস্তানি বাহিনীরা তাকে ওই গর্ভ অবস্থায় তাকে অনেক নির্যাতন করে এক পর্যায়ে মেরে ফেলে। কিন্তু মরে যাওয়ার পুরো অবস্থায় পর্যন্ত সে কি করতো, সবার কাছে চিৎকার করে করে ভাঙা গলায় এরকম পানি চাইতো, কিন্তু কেউ পানি নিয়ে এগিয়ে তাকে পানি দেওয়ার মতো সাহস কেউ সাহস দেখাইতে পারে না বা যায় নাই, যার কারণে সে এক পর্যায়ে মারা যায়। এবং এইটাই সে এই রূপটা নিয়ে মাঝে মাঝে সবার চোখে ধরা দেয়, শুধু তোর চোখে ধরা দেয় তা না। যাই হোক এটা শোনার পরে এরপর আমার সাথে অনেকগুলা কোইন্সিডেন্ট ঘুরেছে, যাই হোক সেগুলো আমি পরবর্তীতে বলবো, এখন হতে চাচ্ছি না। বাট আমার সাথে লাস্টে যেটা ঘটছে সেটা হচ্ছে 2011 সালের দিকে আমি যখন কলেজে পড়ি,
ঠিক কলেজ ফার্স্ট ইয়ারে একদিন রাত্রে আমি পড়াশোনা করতেছি আমার কলেজের পড়াশোনা নিয়ে। সেটা তো অন্য স্টোরি মনে হয়। না 8-এর ভাই। আচ্ছা, যখন পড়াশোনা করতেছিলাম হঠাৎ করে রাত 12:40-41 দিকে আমার একটা ফ্রেন্ড, আমার একটা বান্ধবী আমাকে ফোন করে। যখন ফোন করে তো আমি ফোনটা রিসিভ করি, তার সাথে কথা বলি। তো কথা বলার এক পর্যায়ে রুমের মধ্যে থেকে আমি রুমের বাইরে চলে আসি। রুমের যখন বাইরে চলে আসি, এরকম রুমের বাইরে থেকে আমি একদম বাড়ির বাইরে চলে যাই। তো আসলে গ্রাম অঞ্চলে ভাইয়া, আপনার ঘটনাটা কি সেটা আমরা শুনবো একটু প্লিজ, ঘটনাটা বলেন। ওইটাই, হ্যাঁ, যখন ওই বাড়ির যখন বাইরে চলে আসি তো আমি কথা বলতে বলতে হঠাৎ করে আমি আমার ওই বাড়ির রাস্তা থেকে আমি আগাতে আমি গিয়ে আমাদের মেইন রোড, যেটাকে বলে পাকা রোড, সেই পাকা রোডে গিয়ে আমি এক সময় ওইখানে গিয়ে অবস্থান করি এবং হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার ফাঁকে আমাদের ওই পাকা রাস্তার 3টা রাস্তার একটা মোড় আছে, ঠিক ওইখানে গিয়ে দাঁড়াই। আমি নিজেকে আবিষ্কার করি, বাট আমি যে ওইখানে গেছি, নিজেকে যে ওখানে গিয়ে আবিষ্কার করতেছি, এটা আমার মানে কোনোভাবেই খেয়াল নেই। আমার বাবুরিগঞ্জ বাজারে ব্যবসা আছে, তো আমার আমার সাথের ব্যবসায়ী, ওর হচ্ছে একটা ক্রোকারিজ দোকান। ওর নাম হচ্ছে সুজন। তো আমাদের হচ্ছে 1 নং ওয়ার্ডে বাড়ি, ওদের হচ্ছে 2 নং ওয়ার্ডে। তো ভাই আমি ওর কাছ থেকে কিছুদিন আগে এই ঘটনাটা জানছি। ঘটনাটা হচ্ছে ওর একদিন দুপুর বেলায় ও বাড়ি থেকে আসতেছে, তো আসার সময় দেখছে যে ওদের বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, ওখানে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো আর মনে তেমন কিছু না, চলে আসছে। ভাইয়া ও রাতের বেলায় যখন আমরা প্রায় সময় রাতে ভাইয়া বাজারে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত। তো সেক্ষেত্রে রাসেল ভাই ওই একদিন যেদিন ঘটনাটা হয় সেদিন রাত 2টা-2:30টার সময় ও বাড়িতে গেছে। তো যাওয়ার সময় ও যে দুপুরে আসার সময় তো দেখছে যে ওখানে কবরস্থান, ওর আর মাথায় এত কিছু নাই। সে কবরস্থানে একটু আগে হঠাৎ ওর মনে হয়েছে যে এখানে আজকে একজন মানুষ কবর দিছে। তো নিজেই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওর পাশে একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকছে। ও আসছে, আসে ওরে বলছে যে কি হয়েছে, বলছে যে এইভাবে আমি ভয় পাইছি, ভয় পাওয়া ধরে ডাকতাম। তো ওই ফ্রেন্ড গিয়ে ওরে বাসায় দিয়ে আসছে। আর ও প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরেও কিছুক্ষণ পরেও ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে সিলের মতো অনেক বড় আকার একটা পাখি সরে কামড় মারতেছে। পরে তখন ঘুম ভেঙে যায়। যাওয়ার পরে আবার শুয়ে গেছে দেওয়াটার উপরে। এরপরে পরের দিন সে আবার বাজার আসছে, বাজারে এসে আবার বাড়িতে ওই রাতে একটু আগেই গেছে। যাওয়ার পরে সে বাড়িতে গিয়ে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরে 2টা-2:30টার সময় ভাইয়া সে আবার আগের রাতের মতো সেম ওই স্বপ্নটা দেখছে, যে একটা সিলের মতো আইসা ওরে আঘাত করতেছে। তো সাথে সাথে উঠে পড়ে ঘুম থেকে। উঠে যাওয়ার পর তার আম্মারে ডাকছে। তো সে বাথরুমে যাওয়ার কথা বলছে, তার আম্মা উঠছে, হারিকেন নিয়ে উঠছে। ও যেহেতু স্বপ্নে দেখছে জিনিসটা ভয় পেয়েছে, তো হারিকেন নিয়ে ওঠার পর ওর আম্মা উঠানে ছিল, ও বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বের হয়ে দেখে যে ওর আম্মা উঠানে, গ্রামের বাড়িতে হয়ে পাতা থাকে, তো পাতা নিচ্ছে পাকঘরে, তো অল্প কিছু পাতা। তো ভাবছে ওর আম্মা তো উঠানে, ও আবার স্মোক করে ভাইয়া। আচ্ছা, তো পরে ও ঘরে চলে আসছে। আসার পরে ও ওখানে একটা সিগারেট ধরাইছে, খাওয়ার পর 10-15 মিনিট এর মধ্যে একটা সময় হয়ে গেছে। একটু ওয়েট করেছে ওইখানে, মানে সময় গেছে ওখানে। সময় যাওয়ার পর ও ভাবছে যে ওর আম্মা এখনো আসতেছে না। তো আবার ওর রুম থেকে ও বাইরে গিয়ে দেখে যে ওর আম্মা এখনো পাতা নিচ্ছে। আচ্ছা, তো পরে দেখতেছে যে মানে ও জিনিসটা বুঝছে যে ও যেহেতু ভয় পেয়েছে, ওর আম্মারা যাই বলতেছে আম্মা তুমি এখনো কি করো এখানে। পরে ওর আম্মা ও যখন যাই ধরছে, ওর আম্মা একটু ফাল দিয়ে উঠছে। ওঠার পরে বলতেছে তুই কখন আসছস? ও বলতেছে আমি তো অনেকক্ষণ আগেই বের হয়েছি, তুমি তো এখনো পাতা নিচ্ছ, আর যেই কয়টা পাতা ওগুলো অল্প পাতা, একবারে নিলেই হয়। তো পরবর্তী ও বুঝছে যে ব্যাপারটা, যে ভয় পাইছে ও জিনিসটা। তো ওর আম্মা নিয়ে ঘরে চলে আসছে। আসার পরে ওর মতো শুইছে, ওর আম্মার রুমে চলে গেছে। পরবর্তী আবার শোয়ার পরে আবার সেম ওই স্বপ্নটা দেখছে, যে ওই যে পাখির চিলের মতো অনেক বড় পাখি এসে ওর আঘাত করতেছে। পরবর্তীতে আবার ঘুম ভেঙে যায় ওর। ঘুম ভেঙে যাওয়ার পরে ও আবার উঠে গেছে। উঠে যাওয়ার পরে ও জানলাটা খুলছে, যে একটু গরমও লাগছে এই কারণে সে জানলাটা খুলছে। খোলার পরে ও দেখতেছে যে ওই যে জানলা যখন খুলছে ভাইয়া, সে দেখছে যে কালো কিছু একটা এখান থেকে সরে গেছে। সে ভাবছে হয়তো প্রথম ঘুম মানে শুয়ে আবার উঠছে, তো সে কারণে হয়তো চোখের ভুল হতে পারে। সে জানলার পাশে গিয়ে দেখে যে সত্যি কালো, খুব মানে কুৎসিত চেহারার একটা কিছু দাঁড়ানো। সে খুব ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে খুব চিৎকার করছে। চিৎকার দেওয়ার পরে তার আম্মা আব্বা চলে আসছে, এসে বলতেছে কি হয়েছে। তো বলতেছে যে এই ঘটনা আমি এইভাবে দেখছি। তো পরে ওই দিন রাতে ওরা একা ঘুমাইতে জানে, ওর ভাইরে দিছে, ওর সাথে শুইছে। শোয়ার পরে পরের দিন সকালবেলায় তো ওর আব্বা হয়তো শুনছে যে তার আম্মার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে। হওয়ার পরে ওরা আমাদের ওখানে কারি হুজুর নামে একজন হুজুর আছে, এবার এইসব ব্যাপারে ঝাড়পু এগুলো করে। তো পরে ওনার কাছে গেছে।
তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে ও যে ভয় পাইছে কবরস্থানের কারণে, আর ওই রাস্তাটা ভাইয়া অনেক খারাপ একটা রাস্তা। আচ্ছা। তো পরবর্তীতে হুজুর ওর একটা তাবিজ দিছে আর বলছে ওই ভয় পাওয়াতে ওরা আরো ভয় লাগানোর জন্য এমন করতেছে। তো বলছে একটু তাবিজ দিছে, এই তাবিজটা যেন না হারায়, তাবিজটা যদি হারায় তাহলে তার ক্ষতি হইতে পারে। তো মোটামুটি আসছে, আসার পরে 4-5 দিন ওই তাবিজটা তার সাথে ছিল। আর এই 4-5 দিন আর একা বাজার থেকে এখন আর যায় না। আর আগে যেরকম 2টা-2:30টার সময় যাইতো, এখন আর সে 11টা 11:30 এই সময় চলে যায়। তো ভাই এই সময় যে সে যে যায়, সে আর একা তো যায় না, 2-3 জন সাথে থাকে, অথবা সে একা আরো 1-2 জন থাকে। তো সেই যাওয়ার পথে দেখে যে ভাইয়া বিভিন্ন যে রাস্তার মোড় অথবা আপনার বাজার এইসব স্পেস গুলোতে হয়তো একটা কুকুর যায়, ও দেখে আর কেউ দেখে না, একটা বিড়াল যায়, অথবা কিছু কিছু বাঁশঝাড়ির সময় বাঁশ শুয়ে থাকে। ওর সাথে বলতেছে যে দেখ বাঁশটা শুয়ে আছে, কই কোনো তো বাঁশ শুয়ে নাই, ওই দেখে কিন্তু সাথে যে আসে সে আর দেখে না। এইভাবে ওর সাথে আবার এরকম কয়েকদিন হয়, পরে আবার ওই কারি হুজুরের কাছে যায়। যাওয়ার পরে কারি হুজুর বলতেছে তাবিজটা কই, তো বলতেছে মানে হাতে যাওয়ার বলতে পারে না তাবিজটা যে হারাই গেছে। আবার একটা তাবিজ দেয়, তো হুজুর আবার বলছে খুব সাবধানে রাখতে হবে তাবিজটা, না হলে ওর অনেক বড় ক্ষতি হতে পারে। তো এগুলোর পরে সেই তাবিজটা মোটামুটি থাকে। তো এরপর থেকে ভাইয়া ওর প্রতি অন্য সময় এমন হতো না, খাওয়া দাওয়া করে শোয়ার পর ওর বাথরুমে যাওয়া লাগতো না। কিন্তু মোহাম্মদ শিবলি আহমেদ, পুরান ঢাকার মিলওয়ারেক আলমগঞ্জ থেকে বলছি। তো আমি আজকে যে ঘটনাগুলো শেয়ার করব সেটা আমার এলাকার গলির পার্টিকুলার একটা স্থানের বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, সেগুলো নিয়ে ছোট ছোট কিছু ঘটনা। যেমন প্রথম ঘটনাটা বলি, এটা আমার এক এলাকার বড় ভাইয়ের সাথে ঘটা, নিজাম ভাই। তো উনি একদিন তার ফ্যামিলির সাথে ঝগড়া হয় এবং তিনি প্রায় সময় গলিতে হাঁটাহাঁটি করতেন রাত্রেবেলা, সেটা তার অভ্যাস ছিল। তো ঝগড়া হওয়ার ফলে তিনি আর বাসায় যায় না, তো রাত্রেবেলা গলিতে হাঁটাহাঁটি করে। তো তার সাথে কিছু কুকুর ছিল, সেগুলো সে পালতো। তো সেই কুকুরগুলো নিয়ে সে রাত্রে হাঁটাহাঁটি করত। তো হঠাৎ হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কুকুরগুলো কেমন যেন আওয়াজ করতেছে এবং তার নখগুলো দিয়ে মাটিতে মানে খামচি দিতেছে। তিনি এই জিনিসটা দেখে খুব অবাক হয় যে হঠাৎ করে এমন কেন করতেছে। তো কুকুরগুলো কোনোভাবেই আগাইতেছে না, জাস্ট এক জায়গায় স্টিল থেকে খামচি দিতেছে। তো তিনি ঘটনা দেখার পরও কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আরো 2টা স্টেপ নেয়, একটু আগে যায়। তো আগে গিয়ে আরেকটা কথা বলে রাখা ভালো যে সামনে একটা এলাকা ভিত্তিক একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাথে একটা কল, সেটা আমাদের এলাকা যারা আছে তারা অনেকেই খুব ভালো করে চিনবে। তো সেখানে তার নজর পড়ে। তো সেখানে সে দেখে যে একটা অবয়বের মতো তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত লোমশ এবং যে মাছের আঁশ যুক্ত এরকম টাইপের একটা মাছের আঁশ, যে একজন হিউম্যান বডির ভিতরে যে মানে আঁশগুলো যদি দিয়ে দেওয়া হয় যেমন বিভৎস দেখাবে, তো সেই রকম একটা অবয়ব তার সামনে। সে কোনো কিছু বুঝে উঠতে পারলো না যে এটা কি দেখতেছে এবং কি হইতেছে। তো তিনি স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে এবং দেখতেছে, এবং সে দেখলো তখন সেই অবয়বটা ডাস্টবিন থেকে মানে ময়লা নিচের থেকে উপরে তুলতেছে, উপর থেকে মানে মেশানোর মতো একটা কিছু করতেছে এবং মাঝে মাঝে তার থেকে কি যেন বের করে খাইতেছে। তো এই জিনিসগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তো সাথে সাথে সে দৌড় দেয় এবং দৌড় দেওয়ার এক পর্যায়ে কুকুরগুলো তার সাথে দৌড় দেয় এবং কুকুরগুলো তার ক্রস করে আগে চলে যায়। তো যখন কুকুরগুলো আগে চলে যায় সে খুব বেশি ভয় পেয়ে যায়, আর সে ফিল করতে থাকে তার পিছনে হয়তো বা কোন একটা এনার্জি দৌড়াইতেছে এবং তারে হয়তো এক্ষুনি এই মুহূর্তে তাকে ধরে ফেলবে। তো এরকম তারপরে সে কোনোভাবে দৌড়ে বাসায় যায়। অনেক গেটের বাইরাবাড়ির পর গেট খোলা হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তো এই একটা ঘটনা। আর এই একই প্লেসের আরেকটা ইনসিডেন্ট, সেটা আমার আরেক বড় ভাইয়ের সাথে ঘটা, রাজীব ভাইয়ের সাথে। তো উনি রাত্রেবেলা প্রায় 2টা-3টার দিকে কাজ থেকে ফিরতো প্রায় সময়। তো উনি একদিন আসার সময় ওই ডাস্টবিনের পাশে যে কলের কথাটা উল্লেখ করছিলাম, তো ওইখানে দূর থেকেই দেখে যে ওইখান থেকে মানে পানি পড়ার শব্দ, পানি পড়তেছে এরকম। আর ডাস্টবিনটার পাশে যেহেতু কল, তো ডাস্টবিনটার জন্য সম্পূর্ণ দেখা যেতেছে না যে কে গোসল করতেছে। তো উনি দূর থেকেই দেখতেছে যে কেউ একজন গোসল করতেছে। তো তিনি ভাবছে হইতেও পারে গাড়ি টাড়ি কোনো লেবার টেবার হইতে পারে যে রাত্রেবেলা গোসল করতেছে, গাড়ি টাড়ি নিয়ে বের হইব। তো তিনি আস্তে আস্তে আগাইতে থাকে। আগানোর ফলে যখন ডাস্টবিনের কাছাকাছি চলে আসে, তো তার কাপড়ে কিছু পানির ছিটা লাগে। তো সে একটু বিরক্ত হয়, 2 স্টেপ আগে চলে যায়। তারপর সে বিরক্ত হয় যে গোসল করতেছে ঠিক আছে, এই জন্য কি মানুষজন কিভাবে ভিজাই দেওয়াটা ঠিক। তো সে
পিছনে তাকায় দেখার জন্য বা তাকে কিছু বলার জন্য, যেভাবে কেন সে ভিজায় দিল, এভাবে কেন গোসল করতেছে। তো বিষয় দেখার পর সে অবাক হয়ে গেল যে পানি ঠিকই পড়তেছে, অজরে পানি পড়তেছে, একজন মানুষ যেভাবে গোসল করলে ওপর থেকে যেভাবে পানি বর্ষায় সেভাবেই সেম টু সেম হইতেছে, বাট সেখানে কেউ নেই। তো তিনি মারাত্মক রকম ভয় পেয়ে যায়, সে সেখান থেকে তাৎক্ষণিক চলে যায়, এখানে আর এক মুহূর্ত থাকে না। আর আরেকটা লাস্ট যে ইনসিডেন্টটা সেটা হইতেছে ওই প্লেসটা থেকে একটু সামনে মাটিয়াপুল বলি, যেখানে আমার এলাকাবাসী অনেকেই চিনবে। তো এখানে আমরা যে পুরান ঢাকার মাটির পাত্রগুলা যে থাকে আমরা খোড়া বলি, তো ওই খোড়া তৈরি করা হয় এবং ওইখানে স্টক করা হয়। আর এর অপোজিট সাইডে একটা হোটেল ছিল, ভাতের হোটেল। তো ওইখানে ওই সময় বিশ্বকাপ খেলা চলছিল। তো বিরতির সময় বড় ভাইয়ারা সবাই মিলে আর কি নদীর পাড়ের দিকে ঘুরতে যাবে এরকম একটা প্ল্যান করছে, যে চল বিরতি যখন হয়েছে আমরা একটু ঘুরে আসি। তো হঠাৎ যাওয়ার পর দেখলো যে ওই মাটিয়াপুলের ওইখানে অটোমেটিকলি ভাসমান অবস্থায় ওই খোড়াগুলা উড়া এপাশের খোড়াগুলা ওই পাশে যাইতেছে, আর ওই হোটেলের মগ তারপরে বাসন কোসন যেগুলো আছে সেগুলো ওইখান থেকে এখানে মানে পালা বদল হইতেছে, সব ভাসমান অবস্থা শূন্যে ভাসতেছে। মানে মনে হইতেছে যে কেউ এখান থেকে ওখানে ছুঁড়ে ফেলতেছে, আর ওইখান থেকে এখানে আবার ওই আসবাবপত্রগুলো জগগুলা এখানে ছুঁড়ে ফেলতেছে। তো এই জিনিসটা দেখে সবাই খুবই অবাক হয়। তো প্রথম অবস্থায় তারা কিছুক্ষণ তাকায় দেখতে থাকে যে আসলে এক্স্যাক্টলি কি ঘটতেছে। তো পরবর্তীতে তারা আর কি এই জিনিসটা দেখার পরে ওখান থেকে চলে আসে। তিনি বাংলাদেশের নামকরা একটা মেডিকেল কলেজ থেকে তিনি তার পড়াশোনা শেষ করে তিনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন একটা জবের জন্য। তো তাকে মালয়েশিয়ার একটা প্রাইভেট হসপিটাল থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়াতে জবের জন্য। তো তারপর তিনি যখন মালয়েশিয়া চলে যান, তো দেখা যাচ্ছে যে তাকে ওই হসপিটাল থেকে একটা কোয়ার্টারে থাকতে দেওয়া হয়। তো আমি কোয়ার্টারটা বর্ণনা দিয়ে রাখি যে কোয়ার্টারটা এরকম ছিল যে একটা সুবিশাল আবাসিক এলাকার মধ্যে মাত্র 3টা ফ্ল্যাটই ছিল। তো ওনাকে ফ্ল্যাটটাতে ওনাকে দেয়া হয় থাকার জন্য। তো উনি ফার্স্ট টাইম যখন উনি ওখানে থাকা শুরু করেন, তো দেখা গেল যে যখন উনি রুমে প্রবেশ করেন, তো উনি রুমের এনভায়রনমেন্টটা এরকম উনি ফিল করতে পারেন যে অনেক দিন হয়তো বা এই রুমে কেউ থাকে না। তো এইরকম একটা এনভায়রনমেন্ট ছিল। তো তারপরে তিনি সেই রাতে তার সবকিছু উনি মানে গোছানো শেষ করে তারপর উনি সেদিনের মতো রাতেই শুয়ে পড়েন। তো এক সপ্তাহ ওনার সব এনভায়রনমেন্টটা নর্মাল ছিল। তো দেন যেটা হয় যে এক রাতে তিনি শুয়েছিলেন মেবি 3টা থেকে 3:30টার মধ্যে। তো তার জানালার মধ্যে মানে ঠক ঠক একটা কেউ জানি জানালার ওপাশ থেকে আওয়াজ করছিল। তো উনি তখন ভাবেন যে আমাকে যদি সিকিউরিটি গার্ড যদি আমাকে ডাকে তাহলে তো উনি অবশ্যই আমার গেটে নক করবে। তো উনি জানালায় কেন নক করতেছে। তো তারপর উনি কিছু না ভেবে জানালাটা যখন উনি ওপেন করেন, তো ওপেন করার পর দেখেন যে জানালার ওপাশটাতে একটা হচ্ছে মানে ধোঁয়াশা টাইপের। তো উনি ভাবলেন যে মালয়েশিয়াতে এই সময় কুয়াশা শীত, তো উনি ওটা ভাবলেন যে হয়তো বা শেষ রাতে একটু কুয়াশা পড়তেই পারে। তো তারপর উনি যেটা করেন যে জানালা যখন উনি বন্ধ করে দিবেন, তো তাৎক্ষণিক তার একটা চোখে একটা জিনিস ধরা পড়ে। সেটা হচ্ছে যে একটা শ্যাডোটা এরকম ছিল যে একটা মেয়ের অবয়ব যে ক্রস করছে, জানালার এই পাশ থেকে একবার যাচ্ছে আবার ও পাশে একবার যাচ্ছে। তো তারপর উনি ভয় পেয়ে জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তো তারপরের দিন উনি সকালে ওনার কর্মস্থলে চলে যান। তারপর ওনার কর্ম শেষ করে আবার উনি যখন ব্যাক করে নিয়েতে বাসাতে ব্যাক করে, তো ব্যাক করে উনি যেটা দেখেন যে ওনার মেঝেতে অসংখ্য পায়ের ছাপ ছিল। তো ছাপগুলো এরকমই ছিল যে অনেক লম্বাটে ছিল। তো উনি দেখার ট্রাই করেন যে ছাপ এরকমই ছিল যে গোড়ালি কোন দিকে আর হচ্ছে যে ওনার পায়ের নখ কোন দিকে উনি এটা ফাইন্ড আউট করতে পারছেন না। তো তারপরে উনি আবার পরিষ্কার করে আবার সেদিনের মতো শুয়ে পড়েন। তারপরের দিনে আরেক দিনের উনিটা আমাকে একটা রাতের ঘটনা বলেন, যেটা হচ্ছে যে উনি রাতে মেবি 12টার একটা দিক হবে। তো হঠাৎ করে ওনার দরজায় নক শুনতে পান। তো তারপর উনি যখন দরজাটা ওপেন করেন, তো দেখতে পারেন যে 60 থেকে 70 বছরের একটি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তো তারপর ওনাকে রিকোয়েস্ট করেন যে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। তারপর উনি বলেন ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। তারপর উনি যখন বেসিনে যান পানি নিয়ে আসার জন্য, তো তারপর উনি দেখা যায় যে
1 মিনিটেরও কম সময় উনি ওখানে পানি নেওয়ার জন্য উনি ব্যয় করেন। তারপর যখন উনি চলে আসেন, তো চলে এসে দেখেন বৃদ্ধাটা ওখানে নাই। তো না থাকায় উনি আবার গেটে চলে যান, সিকিউরিটির কাছে ওনাকে বলেন যে এখন একটু আগে একটি বৃদ্ধা আসছিল, তো উনি কোথায় গেল। তো সিকিউরিটি যেটা ওনাকে ইনফর্ম করে যে কোনো বৃদ্ধা এখানে আসেনি, তো আপনি হয়তো বা আপনার হ্যালুসিনেশন হয়েছে। তো তারপর উনি মিলাতে পারছেন না যে একটা মানুষকে আমি দেখলাম যে সে আমার সামনে আসলো, পানির জন্য রিকোয়েস্ট করলো, অলমোস্ট আমি 1 মিনিট এক্সপ্লেন করছি পানিটা নিয়ে আসার জন্য, তো এত দ্রুত উনি যাবে কোথায়। তো তারপরে সেদিন রাতে উনি ঘুমিয়ে পড়ে। তো সকালে উনি আবার চলে যান হসপিটালে। তো এখন যে ঘটনাটা উনি আমাকে বলেন যে এটা আমার শোনা একটা সবচেয়ে হরেবল একটা স্টোরি, যে আমি কখনো এই ধরনের ঘটনা শুনি রাসেল ভাই। সেটা হচ্ছে যে উনি যে একাই যে রুমটায় থাকতেন, তো পাশের রুমগুলা কেউ তখনও শিফট করেনি। তো একটা নাইটে উনি যেটা ফিল করেন যে আশেপাশে কেউ যেন অনেক কথা বলছে, লাইক যে রুমে 10-12 জন যদি একসাথে কথা বলে যে একটা সাউন্ড হয়, গম গম আওয়াজ, তো সেটা উনি ফিল করতে পারেন। তো তারপর উনি অনেক চেষ্টা করেন যে আসলে রুমে কি আছে, তো উনি না কোনো কিছু না দেখতে পারেন। তারপর উনি ভয়ে রুমে চলে আসেন। তো এট দ্য টাইম আরেকদিন যেটা হয় সেটা হচ্ছে যে উনি রুমেই ছিলেন তো রাতে। তো তারপর ওনার রুমে অসংখ্য আওয়াজ শুনতে পাচ্ছেন, যে দরজার মধ্যে কেউ টোকা দিচ্ছে অসংখ্য, যে তাকে ডাকতেছে যে বাইরে আসো বা দরজাটা ওপেন করো, এইরকম। তো উনি একটু দরজার ফাঁক দিয়ে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে যে অনেকগুলো শ্যাডো টাইপের অবয়ব যে দৌড়াদৌড়ি করতেছে, একে অপরের সাথে খেলছে, তো এই টাইপের ছিল। তো উনি তখন যেটা অনেক ভয় পান। তো তারপর সিকিউরিটি গার্ডকে উনি ফোন দিয়ে ট্রাই করেন, বাট ফোনটা উনি রিসিভও করেন। তো দেখা যাচ্ছে যে ওনার কথা কেউ শুনতে পাচ্ছে না, বাট উনি ওপাশ থেকে যে সিকিউরিটি গার্ড হ্যালো হ্যালো বলছে সেটা উনি শুনতে পাচ্ছেন। তো তারপর তিনি উপায় না পেয়ে আবার তিনি তার হসপিটালে ফোন দিয়ে ট্রাই করেন। তো ওখানে ফোন চলে যায়, বাট ওখান থেকেও হ্যালো হ্যালো করছে, বাট উনি শুনতে পাচ্ছেন না। তো তারপর উনি যখন ওনার দরজার মধ্যে তীব্র যখন আওয়াজ শুনতে পারেন, তো উনি যখন না নিতে পারেন উনি সেন্সলেস হয়ে যান। তো তারপর সকালে ওনাকে কর্মস্থলে না দেখতে পেরে ওনার যে হসপিটাল কর্তৃপক্ষ বারবার ওনাকে ফোন দিচ্ছিল। তো উনি যখন ফোন রিসিভ না করে তখন উনি সিকিউরিটি গার্ডকে ইনফর্ম করে দেখেন উনি কেন ফোন রিসিভ করছে না। তারপর উনি যে এসে দেখেন যে তার দরজাটা ভিতর থেকে লক করা ছিল। তারপর ওনাকে দরজার ভেঙে যখন ভিতরে যায় দেখে সেন্সলেস অবস্থায় পায়। তো তারপর ওনাকে হসপিটালে নিয়ে আসে। তো উনি জ্ঞান আসার পর সব ঘটনা সবাইকে খুলে বলে। তো পরে উনি যখন হসপিটাল কর্তৃপক্ষকে বলে যদি এটার আসল রহস্য আমাকে না বলেন তাহলে আমি জব ছেড়ে দিতে বাধ্য হব, তখন ওনাকে যেটা ওনার একটা কলিগ বলেন যে ওটা হচ্ছে ওনাদের হসপিটালের একটি পরিত্যক্ত মর্গ ছিল। তো মর্গটা তারা ইউজ করতে ভাবে রাসেল ভাই, যেটা হচ্ছে যে বেওয়ারিশ লাশ আসতো, তো ওগুলা ওরা কি করতো যে ওখানে কঙ্কাল তৈরি করতো, কঙ্কাল তৈরি করতে করে বিভিন্ন দেশে তারা অনেক টাকায় সেল করতো। তো তারপরে দেখা যাচ্ছে যে আবার ওরা বিভিন্ন হসপিটাল থেকে লাশ কালেক্ট করে নিয়ে আসতো, নিয়ে এসে তারা কঙ্কাল বানাইতো। তো এই ছিল আমার ঘটনা। যে দুলাভাই আছে তার এক বন্ধু, সে মানে প্রথম ড্রাইভিং শিখে। তো ড্রাইভিং শিখে তখন সে রাস্তায় নতুন একটা প্রাইভেট কার ভাড়ায় চালায়। তো একদিন সে একটা টিপ পায়, যশোরে একটা টিপ পায়। সকাল 8টার দিকে ফোন আসে তার কাছে। তো সে 9:30টায় রওনা দেয়। তো তার খুবই উৎসাহ, সে প্রথম টিপ, ফার্স্ট টিপ তার। আর সে কখনো যশোরের দিকে যায় নাই। তো তার বাড়ি ময়মনসিংহ এর দিকে। তিনি যশোরের দিকে রওনা দেয় 9:30টার দিকে। তো সেখানে যায় পৌঁছাতে প্রায় 4:30 কি 4:30টার দিকে যায় পৌঁছায় ওখানে। তো ওইখানে পৌঁছানোর পরে তিনি ওইখান থেকে খাওয়া দাওয়া করে, যাত্রী নামাইতে খাওয়া দাওয়া করে আর কি আবার ব্যাক করে ঢাকার দিকে 5টার দিকে রওনা দেয়। তো সে চিন্তা করে যে আমি খালি গাড়ি নিয়ে গেলে হয়তো খুবই হবে, তো আমি কিছু যাত্রী পাবো রাস্তায়। তো তিনি গাড়িটা নিয়ে আসতে থাকে। 10-15 কিলোমিটার চালানোর পরে তার গাড়িটা কিছু প্রবলেম দেখা যায়, যে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেলে সে গাড়ি থেকে নামে অনেক চেষ্টা করে। তো তিনি পারে না, গাড়ি ঠিক করতে না পারাতে তিনি অনেক মানে ট্রাই করার পরেও না পারাতে তিনি কোনো একভাবে একটা গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে নিয়ে যাওয়ার পর গাড়িটা ঠিক করতে করতে প্রায় মনে করেন 10টা কি 11টা বেজে যায়, রাত হয়ে যায় অনেক। তো তিনি রাত্রেবেলা তখন গাড়ি ঠিক করে আবার বিসমিল্লাহ করে গাড়িটা নিয়ে রওনা দেয়। তো তিনি গাড়িটা এত স্লোলি চালাচ্ছিল যে তার চিন্তা ছিল যে যেহেতু এই রোডে সে নতুন, আর রোড সম্পর্কে তার অনেক ড্রাইভার কিন্তু অনেক ধরনের অনেক কথা শুনে। আমি রাসেল ভাইকে কথা বলে রাখি এখানে, যারা এই মুহূর্তে যেসব লোক এই মুহূর্তে কিন্তু গাড়ি চালাচ্ছে, রেডিও ভিতরে FM শুনছে, আমাদের এই ঘটনাগুলো শুনছে, তারা হয়তো এই রোড সম্পর্কে অনেক কিছু জানে।
আর যারা মানিকগঞ্জ রোডে তারা এটা তো অ্যাবসলিউট এটা জানে, এরকম জিনিস অনেকে দেখেছে। তো আমি ঘটনায় বলে যাচ্ছি। তো তিনি চলে যাচ্ছে যে রাস্তা থেকে যাত্রী পাই আমার যাওয়াটা সহজ হয়ে যাবে, মানে একাকিত্ব গেলে কিন্তু কারো ভালো লাগে না, এই জন্য সে রাস্তাতে সে আস্তে 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 তো তিনি মানে ফেরি পার হয়ে এই পার আসে পরে ঠিক রাস্তা 2:40 কি 3টার দিকে এই পার আসে। তো ওই পার আসার পর মানিকগঞ্জ রোডে যখন উঠে সে তখন দেখে যখন যাত্রী না পাইছে সে এবার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তো কিছু দূর যাওয়ার পর সে যখন মানিকগঞ্জ হাইওয়েতে তখন সে দেখতে পায় যে কেউ গাড়ির সিগন্যাল দিচ্ছে হাত বাড়িয়ে। তো সে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলো যে আল্লাহ রাস্তায় মানে এতক্ষণ ট্রাই করার পর একটা যাত্রী পাইছি। তো তিনি গাড়িটা যায় তার কাছে স্লো করতে ব্রেক করতেই দেখে একটা মেয়ে, কম বয়সী একটা মেয়েটার বয়স আনুমানিক তার বাসায় যে 20 কি 25 হবে। সে বলতেছে, সে বলার আগে যে সে তো বলবে যে কোথায় যাবেন, সে বলতেছে যে ভাই আমাকে একটু নবীনগর ড্রপ করে দিবেন। তো সে বলতেছে ঠিক আছে আপনি উঠেন, গাড়িতে ওঠেন। সে তারপর বলতেছে ভাই আমার কিন্তু টাকা নাই কোনো, বলতে কোনো প্রবলেম না আপনি উঠেন গাড়িতে। তো সে গাড়িতে উঠে পিছের সিটে উঠে সে বসে সে গাড়ি চালাচ্ছে আর জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, কোথায় থাকেন। সে কোনো মানে কথার জবাব দিচ্ছে না, তার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। সে তখন বিরক্ত হয়ে গেল যে মেয়েটা হয়তো একটু টাইপের। তো সে গাড়িটা চালাচ্ছে আর তার সাথে কোনো কথা বলে না। তো সে কিছু যাওয়ার পরে 10-15 মিনিট গাড়ি চালানোর পরে তার কাছে মনে হচ্ছে যে অকারণে একটা মানুষ অকারণে তো ভয় পাবে, মানে কিভাবে ভয় পাবে, সে অকারণে কোনো একটা ভয় পাচ্ছে, কেমন তার মনে ভিতরে অস্থির অস্থির লাগছে, ভয় পাচ্ছে। সে এবার গাড়ি গান ছেড়ে দিল। তারপরে সে চিন্তা করলো, একটু পরে তার রাসেল ভাইকে একটা কথা বলি, তার নাকে নাকি কোনো একটা গন্ধ আসতেছিল, পচা কোন একটা গন্ধ। সে দেখলো যে সে চিন্তা করলো এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, মেয়ের কোনো কথাবার্তা নেই। তো সে আবার গাড়ি চালাচ্ছে আর বলতেছে কি ব্যাপার কোনো কথা বলতেছেন না। সে কোনো উত্তর দেয় না। তখন সে গ্লাসের দিকে তাকায়, আয়নার দিকে, যে সে মেয়েটা আছে কিনা। তো যেহেতু পিছের সিট পুরোটা দেখা যাবে, তো দেখে যে মেয়েটার কোনো অস্তিত্ব নেই ভিতরে, মানে মেয়েটা নেই। তো অনেক চেষ্টা করার পর যখন না দেখে তখন সে গাড়িটা স্লো করে পিছের দিকে তাকায়, দেখে না মেয়েটা আছে। এবার সে আবার গাড়িটা চালায়, চালাতে আবার কিছুক্ষণ পরে সে আবার গ্লাসের দিকে তাকায় যে মেয়েটা এবার আছে কিনা। এবার দেখে গ্লাসে কোনো তার ছবি দেখা যাচ্ছে না। এবার সে গাড়িটা স্লো আবার পিছিয়ে তাকায়। তো এরকম 2-3 বার করার পরে রাসেল ভাই সে যখন গাড়িটা আবার চালাচ্ছে এবার গন্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে। গন্ধটা বাড়তে বাড়তে সে বিরক্ত হয়ে যায়। এবার চিন্তা করে যে মেয়েটা কোনো গন্ধ পাচ্ছে না, মেয়েটা তো কোনো জবাব দিতেছে না যে এত গন্ধ আসতেছে। সে তো হয়তো কমপ্লেন করবে যে ভাই এত গন্ধ কেন। তো সে পিছের দিকে তাকায়, গাড়িটা ব্রেক করে যখন পিছের দিকে তাকায় তখন থেকে এবার সত্যিই কোনো মেয়ে নেই গাড়ির ভিতরে। তো এটা দেখার পরে রাসেল ভাই সে এতটা ভয় পেয়ে যায় যে গাড়িটা সে ব্রেক করে দৌড় দিতে বাধ্য হয়। রাস্তার এক সাইডে ব্রেক করে গাড়িটা থেকে বের হয়ে দৌড় দেয়। আচ্ছা, দৌড় দিয়ে সে দূরে কোন এক দোকান দেখতে পায় যে আলো জ্বলতেছে। সেখানে দৌড় দিয়ে যে মানে হুড়মুড় করে যে পড়ে যে ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান, এরকম আর কি। তো সে বলতেছে কি হয়েছে। তো সে বলতেছে যে ভাই কয় কি হয়েছে, কয় ও রাসেল ভাই এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। সে যখন গাড়ি থেকে নামে, তো নামার পরে সে কিন্তু প্রথম ডোরটা খুলতেছিল না। রাসেল ভাই এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সরি, আমি লিসেনারদের কাছে সরি বলতেছি, আপনাকে বলছিলাম তাড়াহুড়া বলতে ভুলে গেছি। তো ঘটনাটা হয়েছে সে গাড়ি যখন মেয়েটাকে না দেখে তখন সে গাড়ির স্পিডটা বাড়ায় দেয়। তো কিছু দূর গাড়ি চালানোর পরে ড্রাইভ করার পরে দেখে যে গাড়ির সামনে আর কি কেউ আবার সিগন্যাল দিতেছে। তো আবার সিগন্যাল দেওয়ার পরে এবার সে গাড়িটা সামনে যে দেখে যে সেই মেয়েটা আবার সিগন্যাল দিতে গাড়িতে, যে মেয়েটা গাড়িতে ছিল না। তো সে এবার গাড়ি আরো স্পিড বাড়ায় দেয়, সে গাড়ি আর কোনো থামানোর চিন্তা করে না। গাড়িটা বাড়াই দিলে কিছু দূর যাওয়ার পরে সে এবার দেখে যে গন্ধরে এবার গাড়িতে আসতেছে। মেয়েটা দেখে তো সে উঠায় নেয় গাড়িতে। এবার তখন সে দেখে যে ফিল করে যে মেয়েটা এবার গাড়িতে এবার সে তো গাড়ি ব্রেক করতে চায়, বাট গাড়িটা ব্রেক হচ্ছে না। সে এবার আল্লাহর নাম নিয়ে দোয়া পড়া শুরু করে, তখন গাড়িটা ব্রেক হয়। ব্রেক করে সে নেমেই এক দূরে এক দোকানে যে সেখানে বলতেছে ভাই আমাকে বাঁচান। তো লোকজন বলছে কি হয়েছে। তো সেই সব ঘটনা খুলে বলে লোকজন বলতেছে ভাই আপনি এক কাজ করেন, আপনি এত রাতে আর এখান থেকে যায়েন না, আপনি দোকানে থাকেন, এখানে থাকেন, সকাল হলে যান। পরে বলতেছে ভাই আমার সাথে এরকম ঘটতো কেন। সে একটা জিজ্ঞেস করছে, বলছে ভাই আপনার সাথে একার সাথে ঘটে নাই। এই মানিকগঞ্জ রোডে এমনও আছে, এরকম অনেকে দেখেছে, যারা জানে তারা কখনো রাস্তায় গাড়ি থামায় না। যারা একা গাড়ি চালায় আসে তারা কখনো গাড়ি চালায় না, আসে না, আর গাড়ি থামায় না। আর আপনি গাড়িটা থামাইছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল।